মানুষের বা মহাবিশ্বের ভবিষ্যৎ যেটা, এটা আসলে কারেন্ট নলেজ, কসমোলজিক্যাল প্যারামিটারস এগুলো কি, কত কিভাবে হচ্ছে, মহাবিশ্বের প্রসারণ হচ্ছে না ত্বরণ হচ্ছে, হ্যাঁ, ডার্ক ম্যাটার কি আছে কি নাই, ডার্ক এনার্জি কতখানি, এই সমস্ত জিনিসগুলোর উপরে খুব ডিপেন্ড করে। তো মানুষের ভবিষ্যৎ, যে মানুষের কি অবস্থা হবে সেটা যদি আমরা দেখি, যে বা মানে পৃথিবীতে লং টার্ম, আমরা লং টার্ম চিন্তা করছি, কালকে চিন্তা করছি না। কালকে যেটা বললাম, কালকে বেঁচে থাকার গ্যারান্টি আছে কিনা আমরা জানি না। কালকে তুমি বেঁচে থাকবে না আমি বেঁচে থাকবো, মানে আল্লাহুল আলিম। হ্যাঁ, কিন্তু তারপরে একটা মানে একটা ফোরকাস্টিং এটা করা যায় যে আচ্ছা সব যদি ঠিক থাকে তাহলে এরকম হতে পারে, কিরকম হওয়া যায় বা কিরকম আশা করা যায়, যেমন ইকোনমিক ফোরকাস্ট হয় না, তো এরকম ফোরকাস্ট। তা আমরা যদি দেখি যে মানুষের পৃথিবীতে বসবাসটা কত দূর পর্যন্ত চালিয়ে দেওয়া যাবে, বা মানুষের সামনে আর কি কি বিপদ আসছে, বা অতীতে কি ধরনের বিপদ অ্যাজ এ প্ল্যানেট পৃথিবীতে আসছিল, সেগুলো তো আসলে আমাদেরকে দেখতে হবে। যে মানুষ যদি এখানে থাকে তাহলে তার কি রকম চ্যালেঞ্জেস তাকে ফেস করতে হবে, যদি সে পৃথিবীতে না থাকে, হ্যাঁ, যদি বুয়েট না থাকে তখন কি হবে। হ্যাঁ, বুয়েট না থাকলে অনেকে খুশি হবে। হ্যাঁ, তাই হ্যাঁ, আমার অবশ্য সমস্যা হবে, বেতন নাই তখন কি করবো। অন্য জায়গায় তো ধরো আলফা সেন্টুরিতে বুয়েট খুললো ব্রাঞ্চ, সেখানে তার নিবে না, তাই না? সেখানে তখন নতুন অন্য নিয়ম কানুন থাকবে নিশ্চয়ই। তো আমরা যদি খুব ইয়েতে করে দেখি যে লং টার্মে গত 54 কোটি বছরে পৃথিবী যে বায়োস্ফিয়ারে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, সেগুলো যদি দেখি তাহলে আমরা একটা আঁচ পাবো যে মানে শর্ট টার্মে কিরকম বিপদ আমাদের সামনে বা আমাদের ভবিষ্যতে কোন দিকে যাবে, এবং তখন মানুষের কি করা উচিত হবে বা কি ধরনের প্ল্যান তারা নেওয়া উচিত হবে। তো গত 54 কোটি বছরে দেখা যায় যে there were so many extinction events. এই এক্সটিংশন ইভেন্ট বা মহাবিলুপ্তি অনেকগুলো ঘটে গেছে, ছোটখাটো অনেকগুলো, তার মধ্যে 5টা সবচেয়ে বেশি, সবচেয়ে বড়। মানে এগুলা কিন্তু 54 কোটি বছর মহাবিশ্বের ইতিহাসে কিছুই না, ব্লিঙ্ক অফ অ্যান আই। বিলিয়নস অফ ইয়ার যেখানে মহাবিশ্বের বয়স, সেখানে এই 54 কোটি বছর খুব কম। কিন্তু তারপরেও আমাদের যদি মানুষের কথা বা বায়ো স্পিসিস গুলোর কথা, যদি জৈব স্পিসিস গুলোর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু এই ইমিডিয়েট বা কাছের ঘটনাগুলো আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। তো 54 কোটি বছরে অনেকগুলো ছোটখাটো পৃথিবীর ইতিহাসে বারবার এরকম দুর্ঘটনা ঘটে। কারণ হচ্ছে অনেকগুলো কারণ। একটা হচ্ছে যে ওই একটা উল্কা এসে পড়তে পারে, একটা জ্যোতিষ্কার অ্যাস্টেরয়েড এসে পড়তে পারে, তাহলে একটা মানে সাংঘাতিক, বিশেষ করে মানে সবচেয়ে বড় যে স্পিসিস গুলো থাকে বড়, আমরা যখন এখন যেমন মানুষ খাদ্য চক্রের সাথে করে, তারা সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হবে। যেমন 6.5 কোটি বছর আগে ডাইনোসর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তারা বিলুপ্ত হয়ে গেছে, কারণ তারা খাদ্য চক্রের সাথে উপরে ছিল। কাজে নিচের দিক থেকে খাদ্য চক্র যদি আঘাতপ্রাপ্ত হয়, ধ্বংস হয়ে যায় শৃঙ্খলটা, তখন আস্তে 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 উপরের দিকে এটা এগোতে থাকে। এবং শুধু খাদ্য চক্র না, যেমন 6.5 কোটি বছর আগে যদি সেই কাহিনী সত্যি হয় যে অ্যাস্টেরয়েড একটা 10 কিলোমিটার ব্যাসের মধ্যে একটা অ্যাস্টেরয়েড এসে বিস্ফোরিত হয়েছিল, এরকম একটা, এবং সেই খাতটাও খুঁজে পেয়েছে ইম্প্যাক্ট ক্র্যাটারটা ওই মেক্সিকো উপসাগরের নিচে এখন দেবে গেছে 1 কিলোমিটার নিচে, সমুদ্র তলে বালির নিচে একদম দেবে গেছে। এটা ওই গ্র্যাভিটেশনাল ম্যাপিং, এরকম নানান রকম ম্যাপিং করে বাইর করছে যে এখানে একটা ক্রেটার ছিল, ক্রেটারটার নামও আছে কি চিক্স ক্লুক না হোয়াটএভার, খুব টাং টুইস্টের একটা নাম, ওই মেক্সিকান উপসাগরে। কাজে মনে করা হয় যে এটা 6.5 কোটি বছর আগের একটা ইভেন্ট। এটাকে সবাই বলে কেটি ইভেন্ট, কেটি বাউন্ডারি বা কেটি ইভেন্ট। কেটি ইভেন্ট কেন? কারণ হচ্ছে যে ওই ফসিল রেকর্ডে বা ভূতাত্ত্বিক ফসিল রেকর্ডে দেখা যায় যে ওই কেটি বাউন্ডারি বলে একটা লাইন দেখা যায়, যেখানে কত সেন্টিমিটার জানি আমার ঠিক মনে নেই। এটা বিভিন্ন জায়গায় দেখা যায়, সব জায়গায় ওই একটা সময় ইরিডিয়াম একটা লেয়ার অফ মানে সেডিমেন্ট, যেখানে ইরিডিয়ামের প্রাচুর্য খুব বেশি। ইরিডিয়াম ধাতুটা, ইরিডিয়াম ধাতু সাধারণত আমাদের পৃথিবীতে খুব একটা মানে ইয়ে না আর কি, সহজলভ্য না। এটা মোস্ট লাইকলি ইট ওয়াজ এ গ্লোবাল ইভেন্ট caused by some asteroid or small comet or whatever, something came up, এবং সেটা আমাদের পৃথিবীতে প্রায় ঘটে, অতীতে আরো অনেকবার ঘটেছে।
এবং চাঁদের পৃষ্ঠের যে পরিমাণ ক্রেটারের সংখ্যা সেখান থেকে বোঝা যায় যে ওখানে তো আর ক্ষয়কার্য হয় না, আবহাওয়ার জলবায়ুর ক্ষয়কার্য তো হয় না চাঁদের পৃষ্ঠে, বাইরে বাতাস নাই, পানি নেই, কোনো ক্ষয়কার্য নেই। হ্যাঁ, কিন্তু পৃথিবীতে তো ক্ষয়কার্য আছে, ফলে বড়গুলা ছাড়া ছোটগুলো তেমন কিছু কিন্তু দেখা যায় না। বড়গুলোর মধ্যে যে অ্যারিজোনার ব্যারিঞ্জার না নামটা, এটা বড় একটা ইম্প্যাক্ট ক্রেটার দেখা যায়, আরো দেখতে এরকম ইম্প্যাক্ট ক্রেটার আছে ছোট বড়। হ্যাঁ, সেখান থেকে বোঝা যায়, শুধু চাঁদের পৃষ্ঠ দেখলে বোঝা যায় যে 10,000 বছর বা 1,000 বছর এরকম বড় বড় কয়েকটি ইম্প্যাক্টের সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, বিশেষ করে 10,000 বছরের, মানে আমাদের হিসাবগুলো একসময় হাজার হাজার বছরে করতে হয় এই ধরনের, যে 10,000 বছর ইম্প্যাক্টের সম্ভাবনা কত, ইম্প্যাক্টের একটা সম্ভাবনা আছে বেশ 4-5টা বড় ইম্প্যাক্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং এখানে আরেকটা জিনিস, যে অনেকগুলো ক্ষেত্রে এই সমস্ত ইম্প্যাক্ট গুলো সমুদ্রে হতে পারে, সমুদ্রে হলেও ইম্প্যাক্ট ক্রেটার গুলো পাওয়া যায়, মানে ওই নিচে দেবে যায় এবং সারা সমুদ্র পৃষ্ঠ তো খুঁজে বেড়ানো যায় না। তো 4টা কি 5টা পুরো 10,000 বছরে যে এরকম একটা সম্ভাবনা যে those impacts will happen on the land mass। হ্যাঁ, এবং সেটা হলে ল্যান্ড মাসে হলে ক্ষতিটা খুব বেশি হয়। হ্যাঁ, তো যে কি ধরনের 6.5 কোটি বছর আগেরটা যদি আমরা একটু দেখি, 6.5 কোটি বছর আগে এই যে লাস্ট যে কেটি ইভেন্টটা, কেটি ইভেন্ট একদম লেটেস্ট যেটা কেটি ইভেন্ট, কেটি বাউন্ডারি বলো ইরিডিয়ামের ওইখানে, এটা লুই আলভারেস এবং তার দল এটা বিভিন্ন জায়গায় খুঁজে তারা বললো যে আরে এখানে সবসময় ওই লেয়ারটা জিওলজিক্যাল ওই লেয়ারটা সবসময় একটা ইরিডিয়ামের প্রাচুর্য দেখা যায় অনেকগুলো জায়গায় একই রকম, সেখান থেকে এটার নাম হচ্ছে কেটি বাউন্ডারি। এবং সেটা 6.5 কোটি বছর আগে ঘটেছিল, এবং তখন যেটা হয়েছিল বলে ধারণা করা হয় যে ওই অ্যাস্টেরয়েড বা হোয়াটএভার দ্যাট ওয়াজ, it came to earth and it was exploded miles above the ground, এবং তার ফলে এটা তো অনেকখানি আণবিক বিস্ফোরণের সমান, এক্সেপ্ট যে আণবিক বিস্ফোরণে গামা রশ্মি বিকিরণ থাকে, এখানে গামা রশ্মি বিকিরণ থাকে না। কিন্তু তার ফলে পৃথিবীতে একটা মানে ক্লোজড সিস্টেম, তো একদম একটা ঘরের মানে একটা ক্লোজড একটা ইয়ের মতো, এর মধ্যে যদি একটা ডিস্টারবেন্স হয় এবং এরকম ম্যাসিভ স্কেলের ডিস্টারবেন্স, এটা কিন্তু ঘুরতে থাকে। এই যে ধুলা হয়, প্রচুর টনকে টন ধুলা, বিস্ফোরণ মিহি ধুলা হয়ে যায়, এবং ওই অ্যাস্টেরয়েডটা কিন্তু পুরোটা একদম টোটালি বাস্টেড, বিকজ অফ দ্য মানে অসহনীয় পীড়ন তৈরি হয়, সে প্রচন্ড গতিতে বাতাসের মধ্যে আসতে থাকে, তার এই পাশে একটা প্রচন্ড চাপ সৃষ্টি হয় বাতাসের, ফলে সে পুরোটাই একদম মিহি ধুলায় পরিণত হয়ে যায়, এবং এই ধুলা পৃথিবীর বায়ুমণ্ডল তো ক্লোজ সিস্টেমের মধ্যে ঘুরতে থাকে। হ্যাঁ, এবং মানে নিউক্লিয়ার উইন্টার বলতে আমরা যেগুলো বুঝি ওই ধরনের অনেকগুলা লক্ষণ মানে এটাকে ফলো করে। হ্যাঁ, যে আকাশ ছেয়ে যায়, অনেকদিন ধরে সূর্য হয় না, ফটোসিনথেসিস প্রায় থেমে যায়, ফলে প্ল্যাঙ্কটন বা ওই ধরনের নিচের দিকের উদ্ভিদের মরে যেতে থাকে, বাতাসে ধুলার পরিমাণ বেড়ে যায়, বিষাক্ত ইয়ের পরিমাণ বেড়ে যায়। ডাইনোসরগুলো তখন ছিল বড় বড়, তাদের অনেক খাদ্য উৎস লাগে, তাদের আবহাওয়া ঠান্ডা হয়ে যেতে থাকে, কুলিং হয়। এই সমস্ত কুলিং এর কারণে আবার আইস এজ ট্রিগার করতে পারে। In this case probably there was no ice age triggering, কিন্তু এই সমস্ত কারণে বড় সবচেয়ে ডমিনেন্ট যে স্পিসিস যেটা ছিল সেটা এক্সটিংক্ট হতে শুরু করে। এটা একটা পৃথিবীর জিওলজিক্যাল ইতিহাসে এটা একটা খুব বড় ঘটনা, যে এই ধরনের ইম্প্যাক্ট হতে পারে। আরেকটা হতে পারে যে আইস এজ, বরফ যুগ পৃথিবীর জিওলজিক্যাল ইতিহাসে একটা পার্মানেন্ট সমস্যা। হ্যাঁ, এটা বারবার ফিরে আসে পৃথিবীতে, বারবারই ফিরে আসে, বহুবার আসছে, এবং লাস্ট যেটা আইস এজ সেটা হচ্ছে 12,000 বছর আগে শেষ হয়ে গেছে। তারপরে এইটা আমাদের যে এই সভ্যতার এই যে সময়টা, এটা একটা ইন্টারগ্লেশিয়াল টাইম, মানে এটা খুব পৃথিবীর জিওলজিক্যাল হিস্ট্রিতে দেখলে দেখা যায় যে কতগুলা মানে ইয়ে আছে গরম পিরিয়ড, বেশিরভাগই কোল্ড আইস এজ, বরফ যুগ। তো সেই বরফ যুগগুলো কেন হয়? অনেকগুলো কারণ। একটা হচ্ছে যে মেইন কজ যেটা অনেকে মনে করেন সেটা হচ্ছে মিলানকোভিচ সাইকেল ইজ ট্রু। Milankovitch cycle is a cycle that is governed by some astronomical events which is related to the Earth's tilting, axis, এগুলোর সাথে। পৃথিবী হেলে থাকে একটা পার্টিকুলার কোণে, তারপরে একটা এটা ঘূর্ণন হয়, কি বলে তো, এটা করেঞ্চলন হয়। পৃথিবীর অক্ষটা যখন হেলে থাকে না, ওই হেলেটা এরকম ঘুরতে থাকে খুব 26,000 বছরে। ফলে সূর্যের আলো আসার তারতম্য ঘটে, ওর কক্ষপথের
তলটাও একটু ঘুরতে থাকে, হ্যাঁ, খুব হালকা অ্যাঙ্গেলে ঘুরতে থাকে। তারপরে এরকম আরো দু একটা কারণ আছে যেগুলো অ্যাস্ট্রোনমিক্যাল, সেই সমস্ত কারণেই আইস এজটা প্রায় 1 মিলিয়ন, রাফলি 1 মিলিয়ন বছর বছর এটা পরপর এটা ব্যাক করে। অথবা আইস এজ ক্যান বি ট্রিগার্ড বাই এনভায়রনমেন্টাল, যে খুব ঠান্ডা হয়ে গেল, কোথাও একটা খুব বরফ বাড়তে থাকলো কোন একটা কারণে। বরফ বাড়তে থাকলে হবে কি, বরফ বেশি বেশি সূর্যালোক রিফ্লেক্ট করে দিবে সাদা, তো ফলে গ্রিন হাউস ইফেক্ট কমে যাবে। এবং যত বেশি রিফ্লেক্ট করবে তত ঠান্ডা হবে, তত বরফ হবে, বরফ আরো বেশি বেশি রিফ্লেক্ট করা শুরু করবে এবং পৃথিবী একটা রানওয়ে আইস এজে পরিণত হবে। একবার আইস শুরু হয়ে গেলে আর ক্ষমা নেই, একদম আইস চলতেই থাকবে যতক্ষণ না আবার টেকটনিক অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে। পৃথিবীতে টেকটনিক্যালি ভেরি অ্যাক্টিভ, হ্যাঁ, টেকটনিক্যালি অ্যাক্টিভ, ফলে ওর ইয়ে হয়, আগ্নেয়গিরি অগ্নুৎপাত বেড়ে যায় মাঝে মাঝে ফর ভ্যারিয়াস রিজনস। এটা ইয়ে থেকে বলা যায় না, কোনো মডেল টোটাল নেই বা কোনো ইয়ে নেই যে অমুক দিন অমুক সময় বাড়বে। অনেক সময় টেকটনিক অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার ফলে ওই অগ্নুৎপাত যখন বেড়ে যায়, অগ্নুৎপাত বেড়ে গেলে বাতাসে ওই গ্রিন হাউস গ্যাসগুলো বেড়ে যায়, তখন আবার তুষার যুগগুলো পেছতে থাকে। বাতাসে যখন ওইটাতে এগেইন একটা এরকম বোতলের মতো, একদম মুখ আটকানো বোতল, তো গরম হতে থাকে, গরম গ্যাসগুলো ওই গ্রিন হাউস গ্যাসগুলো জমতে থাকলে সে সূর্যালোককে ট্র্যাপ করতে থাকে, সূর্যালোককে ট্র্যাপ করতে থাকলে সে তখন কি করবে, গরম হয়ে বরফগুলো গলতে থাকবে এবং তখন আবার আইস এজে ফিরে যাবে। এই হচ্ছে এই কাহিনী বারবার করতেছে পৃথিবীর ইতিহাসে মূলত এই গত কয়েক 54 বা এরকম কয়েক কোটি বছরে, যখন থেকে আর কি এখানে বুদ্ধিমান প্রাণী এসছে, বিলুপ্তি যোগ্য প্রাণী। হ্যাঁ, এবার কোষ টোষ মরে গেলে তার মতো আর who cares about a কোষ which got extinct, তাই না? কিন্তু যখন এই প্রাণী, বুদ্ধিমান প্রাণীটা নিয়ে যদি মারা যায় তখন একটু শোকের কারণ হয়। সেই জন্য এই যে 5টা মহাশোক। তো এই আইস এজ একটা কারণ। এখানে কয়েকটা এই যে অর্ডোভিশিয়ান, ডেভোনিয়ান, পার্মিয়ান, ট্রিয়াসিক, এর মধ্যে একটা দুইটা আইস এজ, হ্যাঁ, আইস এজ এর কারণে বা আইস এজ ট্রিগার আদার ইভেন্টস এর কারণে এই এক্সটিংশন ইভেন্ট গুলো হয়েছিল। এবং এখানে আরো কিছু, এই ছবিটা বেশি ইন্টারেস্টিং, এখানে কার্বন ডাই অক্সাইডেরও বাড়া কমাটা দেখা যায়। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড কিন্তু একসময় বাইরে এই যে 400 মিলিয়ন বছর আগে খুব অনেক বেশি বেড়ে গেছে, এই মানে ইয়ে কারণে, পৃথিবী নিজস্বই কারণে, ন্যাচারাল, মানে নট ম্যান মেড, তখন তো মানুষ ছিল না, নট ম্যান মেড, এটা বেড়ে গেছে, অনেক বেড়ে গেলে এটারও একটা সাইকেল আছে, বাড়ে কমে বাড়ে কমে। খুব বেশি বেড়ে গেলে ওই যে গ্রিন হাউস এফেক্ট হয়ে যায় এবং তারপর আবার কোন আরেকটা কারণে আইসেজ চলে আসে। এটাই চলতেছে, মানে এগুলা কিন্তু মানুষের জন্য, আমাদের 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 প্রজাতির জন্য খুব বড় রকমের সমস্যা তৈরি করবে। ধরা যাক একটা আইসেজ চলে আসলো, আইসেজের বেশি দিন হয়তো আর নাই, আরো 1000, 10, 20 বছর, 1000 বছর পরে একটা আইসেজ আসবে, কারণ যা দেখা গেছে সাইকেলে। আইসেজ আমাদের বর্তমান প্রযুক্তিতে মানুষ মোটামুটি, শীতকাল তো বেশি সমস্যা হবে না, অনেক প্রযুক্তি আমরা আবিষ্কার করে ফেলবো, গরম থাকার কোনো প্রবলেম নেই, এটা মানে কাটিয়ে দেওয়া যায়। কেন এটা বলা যায় যে ইফ ইউ লুক এট দ্য ক্রোম্যানিয়ান পিপল, ক্রোম্যানিয়ান হচ্ছে যারা গুহার মধ্যে ছবি আঁকত, ওইরকম প্রাচীন যুগের মানুষ, তারা কিন্তু আইসেজ কাটে আসছে, তারা কিন্তু গুহার মধ্যে থাকতো, তাদের একটা প্রিমিটিভ টেকনোলজি ছিল, তারা ছবি আঁকছে, খুব অসাধারণ সব ছবি, না আলতামিরার গুহার ভিতরে বসে বসে কি ছবি, যে 40,000, 30,000 বছর ধরে সেসব ছবি এখনো আছে। তোমার আর আমার ছবি কই যায় গা, এই প্রিন্ট একটা যে লেজার প্রিন্ট, এটা তো বেশি দিন থাকবে না, তুই পুরো হইতে দেখবে তোমার ছবি ফিকা হয়ে গেছে, দাদু নাতি কিছু তুমি দেখাতে পারবে না, তোমার নাতি পুঁথি ছবি ফিকে হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ওই দেখা আলতামিরার সেই ছবিগুলা 30,000 years, 40,000 years, probably because they did not get exposed to the weathering phenomena. হ্যাঁ, কিন্তু তারপরে এই ছবিগুলা, মানে ওই সময় মানুষ হাতের ছাপ আছে, হ্যাঁ, তারপর তাদের আঁকি বুকি একটা ছবি পাওয়া যায় যে ওই কাটাকাটি খেলার আদিম ভার্সন, এরকম কিছু ক্রস হ্যাচ ছবি, মনে হয় কাটাকাটি খেলার একটা, ওই যে কাটাকাটি খেলা বলে না, যে বাক্স করে এই যে কি জানি বলে চলে, ভুলে গেছি খেলাটা, বেশি বইটা পড়তে পড়তে না, বেশি বইটা বলতে কাটাকাটি খেলা ভুলে গেছি। তো এই ধরনের খেলাগুলো, ওই ধরনের শিল্পকলাগুলো কিন্তু ছিল, এবং সেটা কিন্তু তুষার যুগ, এবং তখন মানুষ ছিল এবং তারা সেটা কাটিয়ে এসছে তাদের।
ফলে আমাদের আধুনিক মানুষের জন্য আধুনিক প্রযুক্তিতে তুষারযুগ করা অসম্ভব হবে না, কিন্তু এরকম অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট বা এই ধরনের সেলেশিয়াল ইম্প্যাক্ট এইটা কিন্তু কাটানো খুব মুশকিল হবে। এটা কিন্তু একটা গ্লোবাল ফেনোমেনন, এন্ড ইফ ইট হ্যাপেন্স, ইট মাইট হ্যাপেন টুমরো, ইউ মে নেভার নো। কালকে হতে পারে, কারণ এটা সম্ভাবনা আছে। এবং ওই কুইপার বেল্টের থেকে ছুটকা ছাটকা বিভিন্ন রকমের জিনিসপত্র ছুটে আসতে পারে। হ্যাঁ, এবং এগুলোকে ট্রেস করা খুব মুশকিল, কারণ অন্ধকার এগুলো তো খুব ছোট্ট জিনিস, এবং তারা তো কোনো হিট খুব একটা রেডিয়েট করে না, ফলে এদেরকে ডিটেক্ট করা খুব মুশকিল। যদিও অনেকগুলো ডিটেকশন স্কিম আছে, কিন্তু ইউ মে নেভার নো। আর তাছাড়া আরেকটা সুবিধার কারণ হচ্ছে যে সৌরজগতে বৃহস্পতি, জুপিটার, বৃহস্পতিবার খুব ম্যাসিভ, তো ওর প্রভাবে, গ্র্যাভিটেশনাল প্রভাবে এই ছোট চাটা ধুলোবালি এগুলো আসতে পারে না, ও বেশ একটা প্রোটেকশন দিয়ে দেয়। হ্যাঁ, ও আসলে ও এমন সব পার্টারবেশন করে এক্সিসে, বেশিরভাগ ক্ষেত্রে ওর উপরে গিয়ে পড়ে। যে সুমেকার লেভি 9 নামে যে ধূমকেতুটা 21 খন্ডে ভেঙে নিয়ে ওর উপরে গিয়ে পড়লো, তবে যদি বৃহস্পতি নাই তাহলে কিন্তু ওইটা কিন্তু এদিকে আসার সম্ভাবনা ছিল একটা। তাই বৃহস্পতি এবং শনি বা ইউরেনাস এরা কিন্তু বেশ বড়, তো মেসি, বিশেষ করে জুপিটার। হ্যাঁ, ইট হ্যাজ এ greater saying what happens into the inner solar system, কিছু ও বেশ একটা পাহারাদারি করে। এর ফলে আমরা অনেকখানি কিন্তু সেফ আছি। আর ছোটখাটো গ্রহাণু বা উল্কাণু আমাদের অ্যাটমসফিয়ার যথেষ্ট অ্যাক্টিভ, কিন্তু ওই 10 কিলোমিটার 15 কিলোমিটার ব্যাসের খন্ড এসে পড়লে কিন্তু ইট উইল ক্রিয়েট হ্যাভক। এইটা কিন্তু তুমি এটা এমন একটা বায়োলজিক্যাল একটা ইয়ের সৃষ্টি করবে, বায়োলজিক্যাল এক্সটিংশন ইভেন্টের সৃষ্টি করবে। এটা কিন্তু এড়ানো খুব মুশকিল হবে, আনলেস ইউ স্টার্ট ইউর প্রিপারেশন ফ্রম নাও। তো এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীর নিজস্ব ভৌগোলিক এবং আবহাওয়াগত কারণেও আমাদের অনেকগুলা বায়োলজিক্যাল এবং বিশেষ করে আবহাওয়াগত ক্লাইমেটিক কন্ডিশন, যেটাকে আমরা খুব সাধারণভাবে বলা যায় বিলুপ্তির ঘটনা আছে। Extinction event that might be triggered by either these things, one of these things. 5 major events have happened before 54 কোটি বছরে। 5টা ঘটনা ঘটছে, যাতে 70% থেকে 95 পার্মিয়ান যুগের যে ঘটনা, সেখানে এটা ঘটছিল। খুব সম্ভবত আমার যদি মনে পড়ে, পার্মিয়ান যুগের ঘটনা ঘটছিল একটা ম্যাসিভ ভলক্যানিক অ্যাক্টিভিটির কারণে। সাইবেরিয়ার উত্তরাঞ্চলে কোন একটা ম্যাসিভ ভলক্যানিজম শুরু হয়েছে, তার ফলে নানান আবহাওয়াগত দুরবস্থার সৃষ্টি হয়েছে। এই এক্সটিংশন ইভেন্ট গুলো হয়। এক্সটিংশন ইভেন্ট কিন্তু হতে পারে, পৃথিবীর ইতিহাসে হয়েছে, সামনেও হবে। কাজে এই বিষয়ে মানুষকে সতর্ক থাকতে হবে, এবং তাদের বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে তাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে হাউ টু ফেস দিস চ্যালেঞ্জেস, এটা কিভাবে সে করবে। ওয়ান ওয়ে সেটা হচ্ছে যে, আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে, আচ্ছা এক্সটিংশন ইভেন্ট হইলো বুঝলাম, আমরা কাটায় উঠলাম, আমরা বইটা পড়ি, আমরা সবচেয়ে মেধাবী, আমরা সব কাটায় ফেললাম, ক্লাস টেস্ট দিয়ে দিলাম, তাদের আমরা খুব ভালো করে ফেললাম। আর এক্সটিংশন ইভেন্ট বললো যে ওর ক্লাস টেস্ট সিটিতে 10-এ 10 পেয়েছে, হ্যাঁ ওর ধরা যাবে না, হ্যাঁ পাস করে গেলাম ধরা যাবে। তারপরে যে সূর্য আর মামা আছে, হ্যাঁ অ্যানাদার কত 500 কোটি বছর, না আরো 500 কোটি বছর চলবে, তাই না? 500 না কি নিয়ে তুমি না জানো, তুমি জানো গুলা 500 কোটি বছর যায় একজন আছে, ও জানবে যে মুড়ি খায়, ও পলাশে মুড়ির বিক্রেতা সে, তাই না? মুড়ি বিশেষজ্ঞ আছে। তো যেটা হচ্ছে সূর্য 500 কোটি বছর আরো জ্বলবে, কিন্তু তারপর সে কিন্তু রেড জায়ান্ট হয়ে যাবে। Once it becomes a red giant, because of its natural changes in its হাইড্রোজেন জ্বালানি সব শেষ হয়ে গেল, তখন হিলিয়াম হবে, হিলিয়াম পড়া শুরু করলে সে আস্তে আস্তে বাড়তে থাকলে ওই যে সূর্য, শুক্র গ্রহ, পৃথিবী, এই কক্ষপথ গুলা সে কিন্তু খেয়ে ফেলার এটা বেড়ে ওইগুলা সব নিয়ে নিল। যদি নাও নেয়, যদি রেড জায়ান্ট হয়েও সে যদি অত বড় নাও হয়, তারপরেও ও যখন যে অবস্থায় আসবে, শুক্র গ্রহ তো ফর শিওর সে নিয়ে নিবে, তার এক্সটার্নাল পরিধিটা অনেক বেড়ে যাবে, ফুলে ফেপে উঠবে। হ্যাঁ, সূর্য তখন কিন্তু পৃথিবী যদি তার ইয়ের মধ্যে নাও যায়, পেটের ভিতরে, তখন পৃথিবী যে টেম্পারেচার হবে, তাতে কোনো কিছু এখানে আর থাকা সম্ভব হবে না, সো হট। সেটা তখন কি হবে? 500 কোটি বছর ধরা যাক আমি 500 কোটি বছর বাঁচলাম,
হ্যাঁ বুয়েটও থাকলো 500 কোটি বছর পর, 500 কোটি বছর পর বুয়েটের কি হবে? হ্যাঁ একাডেমিক কাউন্সিল মিটিং যদি শুনে এইসব নিয়ে আলোচনা করতেছি আইটা বন্ধ করে দিবে কিন্তু। 500 কোটি বছর পর কি হবে তখন? কিন্তু মানে কোনো প্রযুক্তিতে কোনো লাভ হবে না তখন। ইউ হ্যাভ টু লিভ দি আর্থ এন্ড স্টার্ট ফর স্টার্স, আদার স্টার্স। এখন তো আমরা যে অনেক এক্সোপ্ল্যানেট পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের পৃথিবীর দোসর, দ্বিতীয় পৃথিবী, তৃতীয় পৃথিবী, চতুর্থ অনেক নাকি পাওয়া যাচ্ছে। তারপরে আজিমপুর থেকে বাস ছাড়বে, আলফা সেন্টারি 10 টাকা 10 টাকা 10 টাকা কি তুমি উঠবা, দেখা যাবে সানির নাতি গিয়ে পৌঁছাবে। সানিকে এখন উঠতে হবে বউটু নিয়ে, নাতি পুতি গিয়ে পৌঁছাবে। 150-200 বছর লাগবে যেতে। আলফা সেন্টারি যদি হয় গন্তব্য, তাহলে 4.5 বছর, 4.5 আলোকবর্ষ ধরে। তাহলে যাইতে আসতে যদি আলোর বেগে 30% বেগে এসে যায়, ধরা যায় যা প্রযুক্তির যে অবস্থা তাতে এর বেশি মনে হয় না স্পিড আছে 30%। ওয়ার্ম হোল পরের কথা, যদি আসে তার আলহামদুলিল্লাহ সানি এই জীবনে দেখে যেতে পারবে, আব্দুল্লাহ সানি। আর তা না হলে তার নাতিপুতি দেখবে। হ্যাঁ তো ওই জেনেটিক প্রোফাইলিং করে ওকে নেওয়া গেল, নেওয়ার পর দেখা যাবে নাতি গিয়ে পৌঁছেছে ওইখানে, মার্কেটিং শপিং করতেছে। যদি প্রক্সিমা সেন্টারিতে যদি সে মানে সেখানে যদি পৃথিবীর মতো কোনো গ্রহ থাকে, তাহলে এখন তাহলে মানে what if all these things happen, what if there is an extinction event, what if there is this thing, what if there is that thing and you survive, let us say, but after 500 কোটি বছর, হ্যাঁ এইটা কিন্তু এই ফেনোমেনা কিন্তু ঘটতে যাচ্ছে। তখন তার পৃথিবীতে মানে সৌরজগতে থাকার খুব একটা মানে কোনো মানে নাই। তোমার মেইন যে এনার্জি সোর্স সেটাই কিন্তু আসলে আলটিমেটলি অনেক বড় লাইফ স্প্যান, টাইম স্প্যান অনেক হাজার লক্ষ কোটি বছর, কিন্তু তারপর একসময় কিন্তু ইয়ে হবে। মঙ্গলে যাও বা প্লুটোতে যাও, কিন্তু তারপরও মানুষ অবশ্য সৌরজগৎ ছাড়তে অনেক সময় লাগবে, কারণ মানুষ তার আদিবাস কখনো ছাড়তে খুব একটা ইয়ে করে না। তারপরেও মানুষ আবার মাইগ্রেশনও ঘটায়, মানুষ আবার অন্য দেশে চলে যায়। আমরা সবাই আমেরিকা যাই, বুয়েটটা একটা ভালো ইপিজেড, তাই না? জানো তো? জানো না? আর ইপিজেড না এক্সপোর্ট প্রসেসিং জোন, তো তুমি এখানে ভালো মতো করে আমি এখানে পাঠিয়ে দেবো ওই এম্বাসিতে পাস করবে। হ্যাঁ তাই এখানেও তাই হবে। হ্যাঁ যে যাই হোক আর না হোক সব ওই ভিন গ্রহে গিয়ে হাজির হবে। সেখানে বুয়েট কমিউনিটি মানে আড়ি পাতা। তারপরে যা হবে সেটা হচ্ছে যে ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যৎ হচ্ছে মানে মানুষের জন্য যেটা in next 500 years some star কি বলে এটাকে মানে নক্ষত্র যাত্রা, স্টার ভয়েজ, and you will find for example এখানে যে ছবিটা এটা হচ্ছে মঙ্গল গ্রহের ছবি। মঙ্গল গ্রহে যা এখন এমন ভাবে সংবাদপত্রে আসতেছে যে সৌরজগৎ এগেইন ওটা বলার আগে সৌরজগতে আমাদের বসবাসের সবচেয়ে উপযোগী আর হচ্ছে মঙ্গল গ্রহ। খুব টেম্পারেচার কম, একদম প্রচন্ড শীত, হ্যাঁ কিন্তু গ্র্যাভিটেশন পৃথিবীর বোধহয় 1/6 বা এরকম, হ্যাঁ আর বেশি মহাকর্ষ কত ওই বেশি না, মানে এর থেকে কম তো বটে, লাফাইতে পারবা আর তোমরা লম্বা হয়ে যাবে সব ডিংডিঙা। মানে হয় না গ্র্যাভিটি বেশি হলে কিন্তু, কম হলে কিন্তু লম্বা হয়ে যায়। তারপর অবশ্য একটা ইকুইলিব্রিয়াম আছে, মানে খাওয়া দাওয়া সব মিলাই ছিল, হ্যাঁ একটা একটা অপটিমাম পয়েন্টে গিয়ে মানে আমাদের হাইট যে গড় হাইট একটা আছে না মানুষের, ওইখানে তখন ওরকম অন্যরকম হবে কারণ গ্র্যাভিটি কম, কম টেম্পারেচার কম, কিন্তু তারপর ওখানে মানে ওই যে কৃত্রিম কন্ডিশনে বেঁচে থাকা যাবে। এবং ইফ ইউ হ্যাড নোটিসড অর নট আই ডোন্ট নো, যে গতকাল বা তার আগের দিন একটা এক্সপেরিমেন্ট শুরু হয়েছে যেখানে 6 জন না কয়েকজন নভোচারী না মানে বিজ্ঞানী, তারা একটা খুব ক্লোজড এনভায়রনমেন্টে থাকবে 1 বছর। মানে এমন একটা এনভায়রনমেন্ট যেটা ওই মঙ্গল গ্রহের যদি বেজ হয় তাহলে ওই রকম একটা কনফাইন্ড এরকম বোধহয় ঘরটা এরকম ভাবে 1 বছর থাকতে হবে। মানে এই ধরনের বেসগুলো যদি হয় মঙ্গল গ্রহে করা যায়, অসম্ভব না, এটা করাই যায় বর্তমান টেকনোলজি আমাদের যা, তা দিয়ে ওরকম একটা কনফাইন্ড স্টেটে মানুষ কিভাবে থাকবে, তার কি সমস্যা, মারামারি করবে না, খুনি করে ফেলতে পারে, এটা মানে দিস আর দ্য থিংস। হ্যাঁ যে মানুষকে তুমি যদি দূরে পাঠাও তাদের মধ্যে ঝগড়া হবে, মারামারি হবে, ডিভোর্স হবে, বিয়ে হবে, কত কিছু হবে, বুয়েট হবে, বুয়েট হারিকতা হবে, ফেসবুক হবে, আবার ধ্বংস হয়ে যাবে, মানে কি যে হবে এই জন্য তোমাকে অনেক কিছু জানতে হবে। হ্যাঁ যদি স্টার ভয়েজে পাঠাইতে হয় এরকম 150 বছরের স্টার ভয়েজ,
এক গাদার লোককে ঢুকাই দিয়ে আজিমপুরতে ছেড়ে দেওয়া হবে, দিয়ে তারপর তারা 150 বছর পর প্রক্সিমা সেন্টারিতে পৌঁছাবে কিনা, বাঁচবে কিনা, তার জন্য তোমাকে ওই 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 কি ধরনের পপুলেশন তুমি দিবা ওই ধরনের একটা স্টারশিপে, তার জন্য তোমাকে নৃতত্ব জানতে হবে, অ্যানথ্রোপোলজি, মানে মানুষ কিরকম বিহেভ করে, তারা মারামারি করবে কিনা, তাদের মধ্যে নেতৃত্ব কার কার থাকবে, ওইসব প্রোফাইলিং করে নিতে হবে। তো সালির মধ্যে যে নেতৃত্ব আছে, নাতিপুতি হয়তো ওখানে এমপি হবে, তাই ওরা রাখতে হবে, দু একটা নেতা রাখতে হবে, দু একটা কর্মী পুরুষ রাখতে হবে, দু একটা বায়োলজিস্ট, এই সমস্ত বিভিন্ন রকম লোক রাখতে হবে। এটার জন্য তোমাকে অ্যানথ্রোপোলজি জানতে হবে, বায়োলজি জানতে হবে, যে কি ধরনের মানুষ, জিন পুলটা কেমন হইলে ভালো হয়, মানে যাতে তুমি একটা পাঠাইলা 500 জন লোক, তারপর তাদের মধ্যে একটা রোগ হইলো, রোগ সব শেষ, তা কি লাগবে, তাহলে হবে না। তাহলে ওইভাবে জিন পুলটা এমন ভাবে নিতে হবে যে তারা কিন্তু তাদের একটা ডাইভার্সিটি থাকে, যে একটা মহামারী আসলে তারা যেন সব ঝাড়ে বংশে ইয়ে না হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মানে অতীতের মাইগ্রেশনের যে সমস্ত প্যাটার্ন গুলো ছিল, তাদের দেখা যায় যে এরকম মানে এই ধরনের একটা ঘটনা ব্যাপার, এটা একটা জরুরি জিনিস চিন্তা করার মতো। 6 জন নিয়ে হবে না, কিন্তু ইন্টারস্টেলার ভয়েজ, আন্তঃনাক্ষত্রিক যাত্রা 6 জন 7 জন 8 জন এরকম কয়জন নিয়ে কিন্তু হবে না, কারণ এরা সবাই মিলে একটা মারামারি ঝগড়াঝাটি করে মরে যেতে পারে, অথবা একটা ধরো একটা ঠান্ডা লেগে গেল কারো, তারপর সবার নিউমোনিয়া হয়ে গেছে, কারণ সবাই বাংলাদেশি। বাংলাদেশি হয়ে যাওয়া মুশকিল না? ওই যে কড়াইয়ের একটা গল্প আছে না, কড়াই বাইয়া বাইয়া সব উঠতেছে, কিন্তু মানে সব দেশের মানুষ গরম কড়াইতে মানে ভাজি হচ্ছে, এরকম একটা কাহিনী, গল্প কৌতুক। বিভিন্ন দেশের লোক দেখা গেলো সব বাইরে উঠে গেছে, বাঙালি আর উঠে না, কেন? যে উঠে ওঠে বসে বসে নামায় গরম করে। বাঙালি কি একজন উঠলে একজন টেনে নামায় না? জানো না? ও জানা না। কোন দেশে তুমি? কত পুরুষ বেশি না বলবে নাকি? তুমি জানো না এটা? না বাঙালি আর একজন টেনে নামায় যে উঠে, তুমি জানো না? আল্লাহ, এরকম দুটো লোক রাখতে হবে যে কিছু জানে না, না এগুলো রাখতে হবে। মানে আমাকে তো কেউ না কেউ তো গার্বেজ সবে বিভিন্ন কাজ আছে না স্টারশিপে, সে একটা কথা শুনবে, সে কথা না শুনে সে যদি নেতার মতো ওবামা হয়ে যায়, তাহলে তো স্টারশিপ চলবে না। ক্যাপ্টেন থাকবে, মানে এখানে একটা অপটিমাম পপুলেশন অফ স্টারশিপ শুড বি বিটুইন 500 to 10,000 ডিপেন্ডিং অন অল দিস এফেক্টস, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স, বায়োলজি, জিন পুল, মেডিসিন, নৃতত্ত্ব, সমাজবিদ্যা, এগুলো করে বিজ্ঞানীরা বলেছেন, বেশ কিছু বিজ্ঞানী যারা এগুলো নিয়ে কাজ করে, যে মিনিমাম পপুলেশন অফ স্টারশিপ শুড নট বি লেস দেন 500, 500 করে থাকতেই হবে, উপরে 10,000 যদি সেটা সাস্টেইন করা যায়। আবার সাস্টেইনের ব্যাপার আছে, 10,000 মানুষকে পাঠালাম 150 বছর খাবে কি? তাহলে ওই পরিমাণ ওজন টোজন নিয়ে যদি উঠতে হয়, তাহলে আজিমপুর থেকে কোনোদিন ছাড়বে না সেই কাজ। সবাই মিলে ঠিক করবে যে না, যাই হোক তুষার যুগ হোক আর গ্রহাণু এসে পড়ুক, মরি বাঁচি, এইখানেই থাকি, তাই কি দরকার, এখানেই নিউ মার্কেটে গিয়ে মেরে পড়ে। তো এই ধরনের এই সমস্ত স্টারশিপের ভয়েজের ক্ষেত্রে এগুলা কিন্তু চিন্তা ভাবনার ব্যাপার আছে, এবং এই সংখ্যাগুলো ইম্পর্টেন্ট, যে আমি আসলে বাঁচবো কিনা 150 বছর। এবং তারপরে আরো ব্যাপার আছে, যে যখন তুমি যেমন ধরো মঙ্গল গ্রহে, যেটা মঙ্গল গ্রহের ছবি যেটা দেখা যাচ্ছে, মঙ্গল গ্রহে কিন্তু তোমার ওই রেডিয়েশনের হ্যাজার্ড গুলো বেশি, রেডিয়েশনের হ্যাজার্ড বেশি, কিন্তু কারণ ওখানে বায়ুমণ্ডল খুব পাতলা। এখানে যেমন এখানে অনেক পুরু বায়ুমণ্ডল আমাকে সূর্যের অনেক ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে, ওখানে কিন্তু অতটা করবে না। আর তুমি যখন ওই ইন্টারস্টেলার স্পেস দিয়ে যাবা, প্লুটো পেরিয়ে, তুমি দেখবা যে এখন খুব বিভিন্ন নাসা টাসা খুব গিয়ে ছাড়তেছে, বিভিন্ন ওই বিভিন্ন প্রোব ছাড়ছে। ভয়েজার 2 সে কিন্তু ইন্টারস্টেলার স্পেসে পৌঁছে গেছে, এখানে আমাদের ছবি আছে, দেখি এখানে ছবিটা নেই, ইন্টারস্টেলার স্পেসে পৌঁছে গেছে, ওর চার্জ পার্টিকেলের একটা প্লট দিছে, ভয়েজার 2 তে। সে যখন ইন্টারস্টেলার আন্তঃনাক্ষত্রিক স্পেসে পৌঁছেছে, সৌরজগতের বাইরে, হেলিওপজের বাইরে, হেলিওপজ শেষ সীমা, সৌর বিরতি, সূর্যের প্রভাব সেখানে শেষ, হেলিওপজ যখন বাইরে চলে গেছে, তখন চার্জ পার্টিকেলের সংখ্যা বেড়ে গেছে, তখন প্লট দেখা যায় চার্জ পার্টিকেল অনেক বেড়ে গেছে। চার্জ পার্টিকেল বেড়ে গেলে তোমার বায়োলজির জন্য প্রবলেম, আমাদের স্কিন বা এগুলো তো অত চার্জ পার্টিকেল, তাহলে সারাক্ষণ স্পেসশুটে বইসা তুমি প্রেম করবা, স্পেসশুটে বইসা দেখি প্রেম হবে? তো হবে না, ছুটি পাবা না, কি গ্লাস গ্লুস করে, সত্যি কথা। তখন কিভাবে মানে প্রেম হবে? প্রেম করতে হবে তো, ইয়ে হবে না তো, সমাজ থাকবে না তো,
ওই যে ওখানে যাইতে যেতে সব বিষণ্ণতার একটা প্রবলেম। 150 বছর ধরে এরকম ঘরের মধ্যে বসে থাকে, এটা কি সম্ভব? এর বিষণ্ণতা ইজ এ প্রবলেম, মানুষ বিষণ্ণ হয়ে যেতে পারে। হ্যাঁ, ওই জন্যই পপুলেশনটা রাখতে হবে, যে কিছু মানুষ বিষণ্ণ হয়ে আত্মহত্যা করে ফেললো, কিন্তু তারপর আরো কিছু মানুষ থাকবে যারা কিন্তু খুব আশাবাদী, কিছু হোক আর না হোক, না আমরা থাকবো। এটা কিন্তু খুব টাফ ব্যাপার। হ্যাঁ, কনফাইন্ড স্পেস চিন্তা করো, কোনো ভবিষ্যৎ নাই, তুমি জানো না প্রক্সিমেশনে তুমি আদৌ পৌঁছাতে পারবে না, পৌঁছাতে পারলে ওখানে বয়ে থাকবে কিনা, বয়ে থাকলে সেখানে তুমি চান্স পাবে কিনা, আল্লাহু আলিম। হ্যাঁ, এবার তুমি জানো না ওখানে কোচিং উদ্ভাস হ্যাঁ জানি না তো, তুমি কিভাবে এই জীবনের মানে কি? হ্যাঁ, তোমার দূর গেবন ফালাই দিয়ে তুমি আড়া দিলে আমি এই স্পেসিফিক থাকবো যা হয় মনে গেলাম স্পেসে ইন্টারেস্টেড ম্যাচে গেল বুঝতে পারে। কিন্তু এটা খুব প্রবলেম আমাদের এখানে। তো অনেক ছেলে মেয়ে কত সমস্যা তাদের, হ্যাঁ, মন বসাতে পারে না, বইতে মনই বসতেছে না, ফেসবুকে 1200 লাইক, তারপর মন বসে না। আমি পাইছি একজনকে, মানে ফেসবুক সেলিব্রিটি সে, কিন্তু সে মানে পড়াশোনা ভালো না, কি করে তার লেগে। তাই যে এইগুলো কিন্তু প্রবলেম। এই জন্য ওই পপুলেশনটা খুব ওয়াইজলি ঠিক করতে হবে, কারা কারা যাবে তারা কিন্তু ওয়াইজলি ঠিক করতে হবে, তা নাহলে কিন্তু ইউ উইল ফেল ইন স্টারশিপ উইল ফেল। হ্যাঁ, তো এই মঙ্গল গ্রহের এই সমস্ত ইয়েগুলো, মঙ্গল গ্রহে যা এখন বোঝা যাচ্ছে 50 বছর পর মঙ্গল গ্রহে যা ডাইভার্ট হয়ে যাবে। ভারত পাঠায় দিচ্ছে, ভারতের যে মেশিন, যে যন্ত্র গেছে চন্দ্রযান, সেটা বানাতে হলিউড মুভির থেকে কম খরচ গেছে। আর বাংলাদেশ অবশ্যই সেটা ভাড়া করে নিয়ে আসবে কোথাও না কোথাও থেকে, এবং আমাদের সকল সেলফোনের মতো আমরা সব ভাড়া করে নরওয়ে থেকে নিয়ে আসবো। নরওয়ে না টেলিনর, ওই যে কই গেছে ওই টেলিনর খবর পেয়ে বাইরে চলে, ভবিষ্যৎ চলে গেছে, বুঝতে পারছো? টেলিনর আমরা বাইরে থেকে আমার সব জিনিস ভাড়া করে নিয়ে এসে নিজেরা তো কিছু করি না, ওইগুলো দিয়ে চালাই আমরা, ওরকম ভাবে চলে যাবো মঙ্গল গ্রহে। যা ব্যাপার মঙ্গল গ্রহে গেলে যেটা হবে, মঙ্গল গ্রহ উইল বি মানে এই সমস্ত ইয়ের ক্ষেত্রে মঙ্গল গ্রহ একটা ভালো বেস হবে, সেখান থেকে অনেক এক্সপেরিমেন্ট চালানো যাবে। হ্যাঁ, মানুষের দেহের কি কি পরিবর্তন হতে পারে এরকম ডিফারেন্ট কন্ডিশনে থাকলে সেটা দেখা যাবে। হ্যাঁ, যে কেমন হচ্ছে, লম্বা হচ্ছে কিনা, বা কারো লম্বা হওয়ার সমস্যা থাকলে তাকে ওখানে পাঠাতে হবে, হ্যাঁ, তারপরে এই সমস্ত হতে পারে। আর ধনীরা খুব টাকা পয়সা দিয়ে সব ধনীরা ইয়ে করতে যাবে। নেক্সট সামার আই উইল বি ইন মার্স, এটা তো তারা করতেছে অলরেডি, পয়সা আছে, মঙ্গল গ্রহে ঘুরে আসবে নেক্সট সামার, তারপরে সামার হয়তো কোথায় কোথায় যাবে কে জানে, আমরা জানি না। এগুলো কিন্তু হচ্ছে, এগুলো হবে। এখান থেকে আমরা যেগুলো শিখবো, মানুষের বসবাস পৃথিবীর বাইরে প্রথম হবে মঙ্গল গ্রহে, খুব সম্ভবত ইনশাআল্লাহ। হ্যাঁ, আরেকটা হবে স্পেস বিটুইন, মানে চাঁদের কক্ষপথের কাছাকাছি, যেখানে স্পেস স্টেশন গুলো থাকবে, যেগুলোকে ভিত্তি করে রকেট যাবে, বিভিন্ন প্রোব যাবে। এই সমস্ত জায়গাগুলো খুব রিসেন্ট, ইন লেস দ্যান 200 years you will have human habitation in space near the moon or in Mars, মঙ্গল গ্রহ এবং শূন্যস্থানে। এই সমস্ত জায়গাগুলো আমাদের নেক্সট মনুষ্য আবাসগুলো তৈরি হবে, এবং সেখানে নতুন নতুন চ্যালেঞ্জ হবে। এই সমাজ বিজ্ঞানের এই চ্যালেঞ্জগুলো, মনোবিজ্ঞানের এই চ্যালেঞ্জগুলো, বিজ্ঞানের এই চ্যালেঞ্জগুলো, মেডিসিনের কি ধরনের ওষুধ খাইতে হবে, তা যে মঙ্গল গ্রহে থাকে তার ডায়াবেটিস হবে কিনা, ডায়াবেটিস তো আমাদের দেশের জন্য একটা বড় রোগ। ক্যান্সার, হোয়াট উইল হ্যাপেন টু ক্যান্সারাস সেল ইফ ইট ইজ গ্রোন ইন স্পেস, এগুলো কিন্তু দেখতে হবে। এবং ওই অনেক দিন শূন্যস্থানে থাকলে তার অ্যান্টিবডি কিরকম বিহেভ করবে, সে নিউমোনিয়া মারা যাবে কিনা। আমাদের তো যেমন ধরো মানে সিম্পল এক্সাম্পল দিই, যে বাংলাদেশের মানুষের বেশিরভাগই হয় ডায়াবেটিস বা হৃদরোগ। ঠান্ডা ঘটিত যে জ্বর কাশি, এগুলো তাদের কোনো ব্যাপার না, 3-4 দিন জ্বর হয়ে ফিনিশ। কিন্তু তুমি দেখবা যে আমেরিকাবাসীতে জ্বর হলে ওরা খুব কাতর হয়ে যায়। হ্যাঁ, ওরা এটা মানে আমাদের দুই জনগোষ্ঠীর একটা পার্থক্য কিন্তু। হ্যাঁ, মানে ওদের অ্যান্টিবডিটা ওখানে বেশি একটা আমাদেরটা খুব আমরা এগুলো কাবু হই না, ইনফ্লুয়েঞ্জা, ওরা কিন্তু খুব কাবু হয়ে যায়, খুব বিচলিত হয়ে যায়, মানুষ মরেও। ইনফ্লুয়েঞ্জা তাদের জন্য বেশ বিষয়। এই জিনিসগুলা দেখার বিষয় আছে। এগুলা এই সমস্ত মঙ্গল গ্রহের অভিযান বা এগুলা হবে, এগুলা আরো অনেক কিছু জানা যাবে স্পেসে যখন মানুষ থাকা শুরু করবে। এখন অলরেডি অনেক কিছু আমরা জানি, ইউরি গ্যাগারিন থেকে শুরু করে স্পেস স্টেশনে অনেক মানুষ থাকে এখন। অনেক মানে কি, মানে 3-4 জন, 2 জন, মানে thousands of hours has been spent and a lot of knowledge has been gained already। এই যে এগুলা থাকা,
মহাশূন্যে যাই ম্যাটল্যাব সিমুলেশন করে আমি প্রক্সিমা সেন্টারিতে ঘুরা 10 বার আসতে পারি, কিন্তু একটা দিন থাকা মহাশূন্যে ইট গিভস ইউ এ লট অফ টেকনোলজিক্যাল এক্সপেরিয়েন্স। এই এক্সপেরিয়েন্স তুলনা রহিত রাশিয়ানদের আছে কম্পেয়ার টু নাসা। রাশিয়ানরা অনেক দিন ধরে স্পেস টেকনোলজি করতেছে, তারা অনেক দিন ধরে ইয়েতে আছে, এবং তাদের যে টেকনোলজিক্যাল যে নো-হাউ এবং যে এক্সপেরিয়েন্স মহাশূন্যে মানে থাকা, মানে তুমি চিন্তা করো মহাশূন্যে মানে খাওয়া দাওয়াটা কোনো সমস্যা না, পরোটা খাইবা কেমনি? তারপর আমি আর গেলাম না আরো ডিটেইলসে, ভাইবা দেখো মহাশূন্যে গ্র্যাভিটি নাই, কিন্তু মহাশূন্যে গ্র্যাভিটি নাই, তাহলে মানে হ্যাঁ এগুলো তুমি কিভাবে করবে? এগুলো তুমি বাথরুমে 1 ঘন্টা বসে থাকতে পারবে না, কিন্তু মহাশূন্যে গ্র্যাভিটি নাই, বাথরুমই হবে না, এটা চিন্তা করতে হবে। কিন্তু তাহলে মহাশূন্যের মানুষ নিয়ে আমরা যদি বাথরুম নিয়ে যাই, আচ্ছা যাই হোক, আমরা এই যে প্রক্সিমা সেন্টারি আমাদের সবচেয়ে কাছের তারা, 4.5 আলোকবর্ষ দূরে, 4.3, ইনফ্যাক্ট এটা 3টা সিস্টেম। এটা হচ্ছে যে আলফা সেন্টারি এ, আলফা সেন্টারি বি, এবং এই দুইটাকে ঘিরে প্রক্সিমা সেন্টারি ঘুরতেছে। ওই প্রক্সিমা সেন্টারি এটা 3 তারা সিস্টেম। ওই প্রক্সিমা ওই বোধহয় একটা ছোট বামন তারা, এবং তোমাকে আবাসস্থল ঘুরে খুঁজে বের করতে হবে কোথায়, তোমাকে তখন আবাসস্থল খুঁজে বের করতে হবে যে আমি থাকবো কই, কোথায়, কুয়াকাটা না ময়মনসিংহ, কোনটা? ময়মনসিংহ তো আমি জানি কি কাছে বাস আছে, চট্টগ্রামে বাস আছে, প্লেন আছে, ট্রেন আছে, হ্যাঁ কুয়াকাটাতে বাস ছাড়া কিছু নেই, যাইবা কেমন, কোনটা যাইবা, কিভাবে ঠিক করবা, হ্যাঁ কোন হোটেল, কিভাবে ঠিক করবা? ঠিক করতে হবে নক্ষত্র দিয়ে, সবচেয়ে সবার আগে নক্ষত্র। যদি বামন টাইপের হয়, সূর্য বা এরকম টাইপের হয়, তাহলে তারা কম তাপ ইয়ে করবে, তাদের টেম্পারেচার কম হবে, ফলে তার আয়ুষ্কাল বেশি হবে। ওর আশেপাশে গ্রহগুলা যাওয়ার এবং সেখানে থাকার, এবং সেখানে পৃথিবী সদৃশ্য গ্রহ থাকার সম্ভাবনা বেশি, এবং সেখানে হ্যাবিটেবল জোন যেটাকে বলে, যেখানে পানি 3 দশাতেই আছে, সেটা আমাদের জন্য পানি 3 দশাতে থাকা, তো কঠিন তরলবায়ু, বরফ, মেঘ, বরফ আর পানি, পানি থাকা জরুরি, তা নাহলে তুমি বাঁচতে পারবে না। কাজে ওই সমস্ত গ্রহে এবং যাদের তারা সিস্টেম গুলো এরকম বামন টাইপের তারা, বেশি দিন মানে বেশি অনেক দিন বাঁচবে, খুব তাড়াতাড়ি উবে যাবে না, এইরকম সিস্টেম তোমাকে খুঁজে বের করতে হবে। প্রক্সিমা তারাটা, প্রক্সিমা সেন্টারি, এই তারাটা কাছাকাছি, কারণ ওর লালচে তারা, ওর মানে আয়রনের লাইন আছে, তার মানে ও বেশি, ও বামন, অনেক দিন বাঁচবে। তার ওর কাছাকাছি যে গ্রহ যদি পাওয়া যায়, সেটা সবচেয়ে কাছের গ্রহ হয়। এছাড়াও তার অনেকগুলো এক্সোপ্ল্যানেট আছে যেগুলো আমরা পাওয়া গেছে, কেপলার নভোযানটা এরকম অসংখ্য গ্রহ খুঁজে পাইছে, সেগুলো তো অনেক অনেক দূরে, 4 আলোকবর্ষ, ওখানে তো 200-300 আলোকবর্ষ এত দূর যাইতে খবর আছে। কিন্তু এইটাকে আমরা টার্গেট করতে পারি, এবং এটাকে টার্গেট তুমি একটা প্রোব পাঠাতে 75 বছর লাগবে এখানে যেতে, প্রোব সিম্পল মানে রোবোটিক প্রোব 71 বছর লাগবে যাইতে, 4 বছর লাগবে সংকেত পাঠাইতে, আমি পৌঁছেছি 4.3 আলোকবর্ষ না, সংকেত যাইতে 4 বছর, আর ওটা যদি 30% বেগে যায় তাহলে তার এত গতি লাগবে, এত বছর লাগবে, এর একটা হিসাব আছে। হ্যাঁ, মার্ক মিলিস নামে ভদ্রলোক তার পেপারে ধরনের কিছু হিসাব দেখাইছে যে এরকম বিভিন্ন রকমের প্রপেলেন্ট আছে, কোনটা দিয়ে করা যাবে, হ্যাঁ 30% স্পিড। আর ওয়ার্মহোল যদি সত্যি হয়, যদি কোনো কালে পাওয়া যায়, যদি কোনো কালে এর মধ্যে যাওয়া যায়, তাহলে এটা মুহূর্তের মধ্যে চলে যাওয়া যাবে, কোনো ব্যাপার হবে না। বাট টিল দেন তোমাকে এই সমস্ত মানে যেগুলো টেকনোলজিক্যালি অ্যাচিভেবল সংখ্যা, সেগুলো নিয়ে আসলে চিন্তা ভাবনা করতে হবে। তাই এই যে স্পেস কলোনিজ নিয়ে, স্পেস কলোনি করার মানুষের খুব ইচ্ছা, দেখবা সবসময় তারা একটু পরিবেশ করতে চায়। হ্যাঁ, হয় বুয়েটে বরিশালের পরিবেশ, অথবা বরিশালের বুয়েটের পরিবেশ, কিংবা এর পরিবেশ, কিংবা ওর পরিবেশ, ব্রিটিশ পরিবেশ, বাঙালির পরিবেশ তার একটা কলোনি, হ্যাঁ তার একটা খুব অনেক দিনের স্বাদ। এইটা হচ্ছে যে মানে স্পিসিস যখন খুব হয়ে যায়, ডমিনেট হয়ে যায়, এবং তার টেকনোলজিক্যাল একটা লিমিটের উপরে, হ্যাঁ সে মানে এনার্জি সোর্স ব্যবহার করছে অনেক বেশি, তার অনেক খিদা, তখন সেই কলোনিতে যায়। একটা নির্দিষ্ট লেভেলের নিচে কিন্তু সে কিন্তু কলোনি করতে চায় না। হ্যাঁ, মানে এটাকে ক্যারেক্টারাইজ করা যায়, কার্দাশেভ স্কেল আছে, কার্দাশেভ রাশিয়ান সায়েন্টিস্ট, তো সে এর মধ্যে সভ্যতার স্কেল বলছিল, এনার্জি এই লেভেলের সভ্যতা 8% এনার্জি খরচ ইউজ করে, এই লেভেলের সভ্যতা এই পরিমাণ শক্তি খরচ করে। মানুষ হচ্ছে হিউম্যান সোসাইটি হচ্ছে 0.3 বোধহয়, খুব সম্ভব না 0.7 জানি, মানে ডিপেন্ডস অন হাউ মাচ এনার্জি ইট ক্যান হারনেস। যেমন একটা
লেভেল হচ্ছে, সভ্যতার লেভেল হচ্ছে যে পৃথিবীর উপরে যে পরিমাণ সৌরশক্তি পড়ে তার পুরোটাই সে বিদ্যুৎ রূপান্তর করে পুরোটাই সে ব্যবহার করতে পারে। এটা একটা সভ্যতার লেভেল। আমরা কিন্তু তা না, তো অনেক নিচে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে সে সূর্যের যে পরিমাণ এনার্জি বিকিরণ করে তার পুরোটাই সে ব্যবহার করতে পারে, আমরা কিন্তু তা পাই না। তারপরে গ্যালাক্সির কেন্দ্র থেকে যে পরিমাণ শক্তি হয় টোটাল, এটা হচ্ছে মানে এরকম স্কেল আছে, কার্দাশেভ স্কেল বা কার্ল সেকেন্ড পরে এটাকে একটু মডিফাই করে, এরকম কিছু স্কেল আছে। এই স্কেল অনুযায়ী দেখা যায় যে মানে একটা স্কেলে পৌঁছালে ওই প্রাণী মানে ওই সভ্যতাটা কলোনাইজেশন আছে। তো কলোনির আইডিয়া দেখা যায় এখানে 60-এর দশক থেকে শুরু হয়েছে কলোনি, তারা স্পেসিফিক কলোনি করবে। ব্রিটিশরা করছিল কলোনি, সব ইউরোপিয়ান শক্তিগুলো যখন তাদের নৌবাহিনী গুলো খুব শক্তিশালী হলো, তারা কলোনি করা শুরু করলো আফ্রিকা, এশিয়া। ঠিক তারই ধারাবাহিকতায় শুরু হবে স্পেস কলোনাইজেশন, এন্ড দ্যাট আইডিয়া স্টার্টেড ভেরি আর্লি। হ্যাঁ, এটা হচ্ছে যে মানে প্রথম দিকের স্টারশিপের কল্পনা, এবং এটা হচ্ছে খুব রিসেন্ট, যে আমাদের কি নাম তো এটা, স্টার ট্রেক। হ্যাঁ, স্টার ট্রেকের সেই এন্টারপ্রাইজের এই জিনিসটা। হ্যাঁ, এবং স্টিফেন হকিং যেটা বলছিল যে স্টার ট্রেকের যে সভ্যতা দেখায় ভবিষ্যতে এইরকম হবে না, এটা খুব ন্যাচারাল মনে হয় না, এটা এরকম হবে না, এরকম স্থবির সব মানুষের মধ্যে আছে, তারা একই রকম চিন্তা করে, ভবিষ্যৎ হলো নাকি এরকম হবে না, এটা ডিফারেন্ট হবে, এরকম স্থবির সমাজ হবে না ভবিষ্যৎ। এইখানে যে একটা ছবি দেওয়া আছে বিভিন্ন বিল্ডিং এর সাথে যে স্টারশিপটার তুলনা, দিস ইজ মোর মানে লাইকলি যে স্টারশিপ, সেটা ঠিক আছে, স্কেলটা খুব বড় স্কেল হবে, 500 থেকে 1000 লোক পাঠাইতে হবে না, তাহলে এই পরিমাণ মানে জাস্ট টু মানে শো ইউ দ্য স্কেল অফ এ স্টারশিপ দ্যাট শুড ক্যারি 10,000 people or 1,000 people at least to the Proxima Centauri, এরকম হতে হবে, কারণ তার রসদ লাগবে। কিন্তু তুমি মনে করছো এটা শুধু গেলেই হবে, তা না, হোন্ডায় চড়ে গেলেই তো হয় না, ব্যাগ লাগবে, তার রসদ লাগবে, তার এতগুলো জেনারেশন চলবে, তাদের যথেষ্ট শক্তি এবং প্রপেলেন্ট লাগবে, অনেক দূর পর্যন্ত তাকে যেতে হবে, যতদূর সে বিভিন্ন ওই যে চাষ পার্টিকেল বা সূর্য বা বিকিরণকে ব্যবহার করে কতদূর, বা স্লিংশট ইফেক্ট ব্যবহার করে কতদূর যেতে পারে। তারপর তো মাইক্রো ম্যানুভারিং এর জন্য তার কিছু শক্তি তো লাগবে। সব মিলাইছিল এরকম একটা স্কেল হইতে পারে নবযানগুলোর, এবং সেগুলো অবশ্যই খুব সম্ভবত এগুলো পৃথিবীতে বানানো হবে না, এগুলো সব স্পেস স্টেশনে বানানো হবে। হ্যাঁ, কিরকম হবে ভিতরটাই এরকম হবে সম্ভবত যেগুলা। হ্যাঁ, এবং কৃত্রিম গ্র্যাভিটি বানানো কোনো অসুবিধা নেই, এখন ঘুরবে নির্দিষ্ট স্পিডে, ঘুরলে তার কৃত্রিম গ্র্যাভিটি তৈরি করা যাবে, এটা নন টেকনোলজি করা যাবে, এবং তার ভিতরটা দেখতে এরকম হবে, বুঝছো? খুশবু না কি যে নাম তো ভুলে গেছি, সুষমা, হ্যাঁ কি কমপ্লিকেটেড নাম, হ্যাঁ তুমি বুঝছো তো, এরকম দেখতে হবে। হ্যাঁ, দিস ইজ নাইস রাদার দ্যান মঙ্গল। হ্যাঁ, এখানে এরকম দেখতে হবে বড় বড় স্টারশিপ গুলো সম্ভবত, এই কল্পনার বিষয় এরকম। আচ্ছা, তাহলে এখন আমরা মানুষের তো অনেক কিছু করলাম, মানুষের কি হবে 200-1000 বছরের মধ্যে, মানে আলটিমেটলি হিউম্যান বিংস উইল গো ফর দ্য স্টার্স, দে উইল ট্রাই টু কলোনাইজ ডিফারেন্ট স্টার সিস্টেমস। স্টার মানে কি ওই গ্রহগুলো যেগুলো আছে, এখনই কিন্তু তাদের কিন্তু শুরু হয়ে গেছে তোড়জোড়, তারা মঙ্গলে যাচ্ছে, তারা মঙ্গলে থাকার জন্য ট্রেনিং শুরু করে দিচ্ছে, এবং উইদিন 200 ইয়ার্স অবশ্যই তুমি মঙ্গলে তুমি উপনিবেশ পাবা, এবং সেখানে মানুষজন থাকা শুরু করে দিবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাট ইট উইল টেক প্রবাবলি another 1000 years before you actually start colonizing further stars, probably, কারণ অবশ্য টেকনোলজি তো এক্সপোনেনশিয়ালি চেঞ্জ হয়, ইউ মে নেভার নো। আলটিমেটলি অবশ্য মহাবিশ্বের ভবিষ্যৎটাও আমাদের একটু জানা থাকলে ভালো হয়, কারণ মহাশূন্য কিভাবে কি বিবর্তিত হচ্ছে সেটা একটা বিষয়, আবার আমাদের এখানকার মূল বিষয় ছিল সেটাই। সেটা হচ্ছে যে আমাদের এই বিভিন্ন রকমের গ্যালাক্সি, ক্লাস্টারস অফ গ্যালাক্সি, তিনজন প্রথম শুরু করছিল এই স্টাডিটা, এশাটোলজি, কসমিক এশাটোলজি, what will happen or what might happen in very long time to the universe, মহাবিশ্বের ভবিষ্যৎ কিরকম হওয়া উচিত, প্রেজেন্ট কন্ডিশন এরকম, এইভাবে এক্সপেনশন চলতেছে, এইভাবে এই হচ্ছে, ও হচ্ছে, তা হচ্ছে, তাহলে what will happen to the universe if these trends continue। এই প্রথম পেপারটা যেটা লিখছিল জামাল স্যার,
Jamal Nuzul Islam. But before him there were 3 more papers. I forgot the name, I have actually written here. এই বইটাতে আছে। তো ওইটাকে বেস করে জামাল নজরুল ইসলাম স্যার, while he was in UK, he started writing a paper, and then there was a classic paper written by Freeman Dyson, which appeared in journal of physics review বা physical review কোন একটাতে পেয়েছিল। ওই পেপারটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, Time Without End, Physics and Biology in an Open Universe, Freeman Dyson। ওই পেপারটা 70-এর দশকে বোধহয়, সম্ভবত 70-এর দশকের শেষের দিকে অথবা 80-এর দশকের প্রথম দিকে। ওই পেপারটা মানে প্রায় খুব মোটা পেপার, অনেক কিছু নিয়ে, কসমোলজি এখন কি জানি, ভবিষ্যতে কতখানি হবে, এইসব অনেক কিছু নিয়ে উনি একটা খুব সায়েন্টিফিক একটা কসমোলজিক্যাল মডেল যে এরকম হতে পারে। অবশ্য তখন কিন্তু মহাবিশ্বের ইয়ে হবে সেটা জানা ছিল না, ত্বরণ এক্সেলারেশন যে হচ্ছে সেটা কিন্তু জানা ছিল না। মার্টিন রিস এই বিষয়ে বেশ কিছু বই লিখছে, খুব চমৎকার বই লেখেন উনি ভদ্রলোক, এবং তার কিছু পেপারও আছে। আর কার্ল সেগান তো বললাম অলরেডি, কার্দাশেভ, this guy is Kardashev who actually did those মানে স্টারশিপ এই সব বিষয় এবং সভ্যতার স্কেলিং করার কার্দাশেভ। হ্যাঁ, আর স্টিফেন হকিং তো আছেই। তো এইখানে এই যে এক্সিলারেশনের ব্যাপারটা, which became known in 2001 বা 2001 সালে, এই যে মহাবিশ্ব যে তড়িৎ হারে প্রসারিত হচ্ছে সেটা জানা গেল। তার জন্য আমাদের এই 3 জ্যোতির্বিদকে নোবেল পুরস্কার দেওয়া হয়, সল পারমাটার, ব্রায়ান স্মিথ, অ্যাডাম রিস। তারা দেখা যে দূরের সুপারনোভার যে ইয়েগুলো আলো, সেখান থেকে দেখা যায়, সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে দূরের জিনিসগুলা গ্যালাক্সি তো সরে যাচ্ছেই, আর যত বেশি দূরে সে তত তড়িৎ হারে দূরে সরে যাচ্ছে। তো ত্বরণ হচ্ছে, এক্সিলারেশন হচ্ছে, রাদার দ্যান এক্সপ্যানশন তো কাছে থাকে, ও এক্সিলারেট করতেছে। হ্যাঁ, এবং সেটা কিভাবে জানা যায়, সেটা হচ্ছে যে সুপারনোভার আলো বিশ্লেষণ করে। সুপারনোভা একটা স্ট্যান্ডার্ড ক্যান্ডেল বলে, সুপারনোভা টাইপ 1 সুপারনোভা, তাদের একটা নির্দিষ্ট উজ্জ্বলতা হয়। এই উজ্জ্বলতা হিসাব করার মডেল আছে, ম্যাটল্যাব মডেল, যে 100 ওয়াট বাতির মতো। তুমি জানো যে ও 100 ওয়াট বাতি, ওর উজ্জ্বলতা তুমি জানো, এটা মডেল করে বলে দেয় উইদিন 10% অ্যাকুরেসি। তাহলে তুমি যদি 100 ওয়াট বাতি সামনে রাখো, ওকে যদি বিভিন্ন দূরত্বে নিয়ে যাও, তাহলে তুমি জানো 100 ওয়াট বাতি, তাহলে তুমি ওর আলোটা মাপতে পারতেছো কতখানি আলো, তাহলে ও কত দূরে তুমি সেটা ক্যালকুলেট করতে পারো। সেইভাবে ক্যালকুলেশন করে যে একটা টাইপ 1 সুপারনোভা। সুপারনোভা যখন হয় সেটা করে কি, ও পুরো গ্যালাক্সির আলোর থেকে তার উজ্জ্বলতা বেড়ে যায়, প্রচন্ড শক্তিশালী বিস্ফোরণ, সুপারনোভা এক্সপ্লোশন। তার উজ্জ্বলতা ওই পুরো গ্যালাক্সির উজ্জ্বলতার প্রায় হয়তো মানে পরিষ্কার দেখা যায় সুপার এইরকম উজ্জ্বলতা। এটা কিন্তু কম উজ্জ্বলতা না, চিন্তা করো, অসংখ্য লক্ষ লক্ষ তারা আছে, এর সুপারনোভা বিস্ফোরণ একটা তারার উজ্জ্বলতা এত বেশি, অলমোস্ট আউটশাইন্স দ্য হোল গ্যালাক্সি। ফলে এটা না দেখা মানে এটা ইউ উইল নট মিস ইট ইফ ইউ আর লুকিং ইনটু স্টার, ইফ ইউ আর ইনটু স্টার গেজিং, ইউ উইল নট মিস ইট। হ্যাঁ, এবং ফরচুন মানে যে don't expect a supernova explosion in our galaxy, then things will মানে ওই যে extinction ইভেন্ট বেড়ে যেতে পারে। সুপারনোভা এক্সপ্লোশন তো খুব এক্সপ্লোসিভ, প্রচন্ড শক্তি নির্গত হয়, তাতে আমাদের সৌরজগতের শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা। এই শান্তি বিঘ্নিত হলে তো এই যে এরকম উজ্জ্বল একটা নক্ষত্র যখন দেখা যায়, তার আলো বিশ্লেষণ করে ওনারা এরকম অনেকগুলা সল পারমাটারের গ্রুপ হচ্ছে 40টা সুপারনোভার ডাটা, আর এই দুজনের গ্রুপ হচ্ছে খুব সম্ভবত 15টা ডেটা। However, these two had better understanding, better knowledge with a different technology, different telescope. সল পারমাটারের গ্রুপটা আরেক টেকনোলজি মানে আরেকটা টেলিস্কোপ ব্যবহার করে ডিফারেন্ট টেকনিকে তারা এই দূরত্বগুলো মাপছিল। দুই গ্রুপে দেখা যায় বললো যে না, আর এই দূরত্ব তো বেড়ে যাচ্ছে, এক্সিলারেট করতেছে। তখন থেকে বোঝা গেল যে মহাবিশ্ব তো শুধু এক্সপ্যান্ড করছে না, সে আসলে এক্সিলারেট করতেছে। ফলে ওই মহাবিশ্বের যে ভবিষ্যতের যে সমস্ত ক্যালকুলেশন ভবিষ্যতে কি মানে সেটা কিন্তু ওই ফ্রিম্যান ডাইসনের পেপার বা জামাল নজরুল ইসলামের পেপার বিকেম kind of an obsolete because they showed 3 different possibilities, but now actually one মানে একটা সমাধানই আসলে মানে বাস্তব বলে মনে হচ্ছে। এটা মানে সেটা হচ্ছে যে পৃথিবী মহাবিশ্ব আর কি তড়িৎ হারে প্রসারিত হচ্ছে, এটা প্রসারিত থাকবে এবং probability is going for a heat death। তো সেটা কেমন যে এক্সপ্যানশন অফ যে এখানে ছবিতে আছে বিগ ব্যাং,
এই ডিসিলারেশন প্রথমে, তারপরে কিন্তু এক্সিলারেশন কিন্তু রিসেন্ট ফেনোমেনন, খুব বেশি না, 7 বিলিয়ন বছর পরে, মহাবিশ্ব 7 বিলিয়ন বছর আগে শুরু হয়েছে এক্সিলারেশন, এটা আগে ছিল না। এবং তার মানে হচ্ছে যে ডার্ক এনার্জি বলে একটা জিনিস আছে, নোবডি নোজ হোয়াট ইট ইজ ডার্ক এনার্জি। এটার শক্তির উৎস কেউ জানে না, এটা প্রকৃতিতে কিছু বোঝা যায় যে সে হচ্ছে নন গ্র্যাভিটেশনাল, ও গ্র্যাভিটেশনাল সব ই করে, ও উল্টো করে, কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। কসমোলজিক্যাল কনস্ট্যান্ট কেন? কারণ ওই আইনস্টাইন তার ক্ষেত্র সমীকরণ সমাধান করতে গিয়ে বললো যে না, মহাবিশ্বতে স্থির হইতে হবে, তার সমাধান বলে যে এটা এরকম এক্সপ্যান্ড করতে হবে, তাহলে একটা উল্টা কাউন্টার ফোর্স টোর্স দিয়া সে অঙ্ক মিলাইছিল বইটা পড়ে। আইনস্টাইন থাকলে কিন্তু বইটা চান্স পাইত না নিশ্চিত, অসম্ভব। যে মেধা আমাদের, কিসের আইনস্টাইন। যাই হোক, ওই এক্সিলারেশনটা একটা রিসেন্ট ফেনোমেনন, এবং ওখানে ডার্ক দিস শোস যে there is dark energy, what its source is, how it behaves, nobody knows। হ্যাঁ, এবং সেই সুবাদে আরেকটা বলতে হয় যে ডার্ক ম্যাটারও কিন্তু আছে। ডার্ক ম্যাটারটা কি? ডার্ক ম্যাটার হচ্ছে যে অদৃশ্য পদার্থ। এই পদার্থটা কোনো বিকিরণে দেখা যায় না, কোনো রকম বিকিরণের স্পেকট্রামে, তড়িৎচুম্বক বিকিরণের কোনো তরঙ্গদৈর্ঘ্য তাকে দেখা যায় না, কিন্তু তার গ্র্যাভিটেশনাল ইফেক্ট আছে। কিভাবে দেখা যায়? দুভাবে দেখা যায়, যে গ্যালাক্সি গুলা খুব দ্রুত ঘুরে, সব গ্যালাক্সি ইনক্লুডিং আওয়ার্স, এত জোরে ঘুরে যে ওর তারা সব বেরিয়ে যাবে। যে সুতা ছুঁড়ে, যেমন হয় না, সুতা কম হলে সুতা ছুঁড়ে ছিঁড়ে ফেলে যাবে, কিন্তু তার তা হয় না। কিন্তু এত জোরে ঘুরে, তার মানে হচ্ছে তার অনেক ভর আছে, 10 গুণ প্রায় দৃশ্যমান তারার 10 গুণ ভর, 5 থেকে 10 গুণ ভর লুকোনো দেখা যায়, কিন্তু আছে। শুধু গ্যালাক্সিতে না, গ্যালাক্সি ক্লাস্টার গুলোতেও আছে। গ্যালাক্সি ক্লাস্টার গুলোতে এই যে আমাদের এখানে একটা ছবি দেখিয়েছিলাম আমরা, এই যে এরকম ক্লাস্টার, অনেকগুলো গ্যালাক্সি, তাদেরও একটা রোটেশন আছে, তারা পরস্পরকে ঘিরে ঘোরে, এবং সেখানেও দেখা যায় তাদের গতিবেগ সাধারণ ওই দৃশ্যমান ভরের যে একটা গতিবেগ, তার দৃশ্যমান মানে কি, আলো টালো দেখে ওর পর কি পরিমাণ তারা আছে এটা থেকে একটা আন্দাজ করা যায়। হ্যাঁ, সেখানে বলা যায় যে ভর এত, কিন্তু দেখা যায় ওটার সাথে এটা মেলে না, তার মানে এর লুকোনো ভর আছে। 3 নাম্বার মানে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গ্র্যাভিটেশনাল লেন্সিং। গ্র্যাভিটেশনাল লেন্সিং হচ্ছে যে আলোর কাচের লেন্স যেমন পিছনের আলোকে এরকম করে না, অভিসারী করে, কনভার্জেন্ট করে, তাহলে অনেক ভারী এরকম গ্যালাক্সি ক্লাস্টার তার পিছনের আলোকে কনভার্জ করে, কারণ ওই যে আইনস্টাইনের সেই আলোকে বাঁকিয়ে দেওয়ার যে ব্যাপারটা, হিউজ গ্র্যাভিটেশনাল ফোর্স থাকলে, গ্র্যাভিটেশনাল ভর থাকলে, তাহলে আলো বাঁকাবে। এবং এই গ্র্যাভিটেশনাল লেন্সিং করে দেখা যায় যে আলো এমন বাঁকায়, তার মানে ওইটার ভিতরে প্রচুর পরিমাণ ডার্ক ম্যাটার। এই ডার্ক ম্যাটার মানে ওকে দেখা যায় না, খালি ওর এই সমস্ত সিগনেচার দেখা যায়। হোয়াট ইট ইজ নোবডি নোজ, নট, মানে এখন পর্যন্ত কেউ কিন্তু ডার্ক ম্যাটারের কোনো ইয়ে পাওয়া যায়নি। ডার্ক ম্যাটার, এই ডার্ক এনার্জি, এগুলো এই সমস্ত থাকার ফলে যেটা হলো, মহাবিশ্ব সম্পর্কে আমাদের জানা বাড়লো, কিন্তু প্রশ্নও বাড়লো এবং অজ্ঞানতা আরো বাড়লো। এবং আমরা দেখতে পেলাম যে আমাদের দৃশ্যমান পদার্থে এই সমস্ত জীবন, প্রেম সব 5%, 4% অ্যাকচুয়ালি, 4% এগুলো সব, এই যা পদার্থ আমরা দেখলাম, ইলেকট্রিসিটি, টিপুলি ওয়েট, হ্যাঁ, এই সব হচ্ছে 4%, বাকি সবই অজানা। হ্যাঁ, আর শুনবা মানে আর এটা কি অজ্ঞানতা নিয়ে বাসে জায়গা, তাই না? যে আর মানে অধিকাংশ আমরা কিছু আসলে জানি না। হ্যাঁ, কিন্তু তার মানে what's happening, হ্যাঁ, তাহলে এই যদি অজ্ঞানতার অবস্থা হয়, হ্যাঁ, যে মানে আমরা তো বেশিরভাগই আসলে জানি না। একটা যে ডার্ক ম্যাটার 25%, দেখো 25% ডার্ক ম্যাটার ও আছে, ওর আছে, ওর বিভিন্ন জিনিস আমরা জানি, প্রপার্টি বিজ্ঞানীরা জানে, বলতে পারে, বা কোন কোন পার্টিকেল ডার্ক ম্যাটার না সে সম্পর্কে ভালো ধারণা আছে, যে এ না, ও না, সে না, নিউট্রিনো না, হ্যাঁ, আরো কি কি সব ইয়ে আছে, তারা না, হিগস বোসন আলাদা জিনিস, এটা কিন্তু এখানে না। কিন্তু এটা যে কি এবং কোনো ভাবেই তাকে ধরা যাচ্ছে না। So far not a single particle experiment has proven that this is the telltale sign of dark matter particle. No, dark matter, nobody knows. There are many কি প্রার্থী আছে, যদি স্ট্যান্ডার্ড মডেল ঠিক হয়, যদি স্ট্যান্ডার্ড মডেলের এক্সটেনশন ঠিক হয়, স্ট্যান্ডার্ড মডেল কারেক্ট, কারণ হিগস বোসন পাওয়া গেছে, ইট ইজ নাও কমপ্লিট পার্টিকেল ফিজিক্সের।
কিন্তু তার এক্সটেনশন আছে, স্ট্যান্ডার্ড মডেলে আসল কথা না। তখন যদি স্ট্যান্ডার্ড মডেল মানে যদি তার এক্সটেনশন হয়, তখন দেখা যাবে যে ওই সব পার্টিকুলার একটা করে সুপারসিমেট্রিক কাউন্টারপার্ট থাকে। যে বোসন তার একটা ফার্মিয়ন থাকে, যে ফার্মিয়ন করা তার একটা বোসন পার্টনার, ওই পার্টনারগুলো যদি খুব ভারী হয়, তারা যদি থাকে তাদেরকে যদি পাওয়া যায়, তাহলে ডার্ক ম্যাটারের একটা সমস্যার সমাধান হবে। কিন্তু ডার্ক এনার্জি সম্পর্কে মানে টোটালি ডার্ক, এটা যে কি শূন্যস্থানের শক্তি, কিন্তু এটা প্রকৃতি কি এটা কেউ জানে না। আমি একবার অ্যাটেন্ড করছিলাম লেকচার মাইকেল টার্নারের, ইজ এ ফেমাস কসমোলজিস্ট মাইক টার্নার, কোন বিশ্ববিদ্যালয়ের ভুলে গেছি, মানে হি ইজ ভেরি ফেমাস কসমোলজিস্ট। তো উনি বুড়ো হয়ে গেছে, তো উনি ডার্ক এনার্জি দেখাচ্ছেন, নাতনি ছবি টবি আছে, এই ডার্ক এনার্জি, না এটা ডার্ক এনার্জি। মানে মানে ডার্ক এনার্জি সম্পর্কে নলেজটা এত অস্পষ্ট যে বড় বড় কসমোলজিস্ট তাদের নাতি পুতির ছবি দেখাচ্ছে, এই দেখো এই কল্পনা এরকম দেখা যাচ্ছে। মানে নোবডি হ্যাজ এনি ক্লু হোয়াট ডার্ক এনার্জি শুড বি অর উড বি অর কুড বি। মানে উই নো that there is something that is in energy of this space, it is coming from somewhere, and it has a high scale. Nobody knows what it is. তার ফলে যেটা হচ্ছে যে এগুলো প্রকৃতি না জানার পরেও যদি আমরা কিছুটা বলতে পারি, তাহলে বলতে হবে যে মহাবিশ্বের যেরকম তিনটা কি বলে তো পরিণতি, একটা হচ্ছে ফ্ল্যাট ইউনিভার্স, একটা ওপেন ইউনিভার্স, ক্লোজড ইউনিভার্স। তো খুব সম্ভবত যে ওপেন, যদি ডার্ক ম্যাটার থাকে, যদি ডার্ক ম্যাটার, এখন তুমি বলতে পারো যে ডার্ক ম্যাটার একটা সম্ভাবনা ডার্ক ম্যাটার না থাকারও, যদি তুমি গ্র্যাভিটিকে বা নিউটনিয়ান মেকানিক্সকে একটু বলতো, এটা যদি অ্যালাউ করো, তাহলে কিন্তু ডার্ক ম্যাটার সমস্যার সমাধান করা যায়। এটাকে বলা হয় মডিফাইড নিউটনিয়ান ডাইনামিক্স, যে ও খুব দূরে, অতি ভারী স্কেলে নিউটনিয়ান মেকানিক্স does not act like what you see in wet laboratories. It is changed. তাহলে তোমার ওই গতিগুলো ব্যাখ্যা করা যায়। এটাকে বলা হয় মডিফাইড নিউটনিয়ান ডাইনামিক্স। নিউটনিয়ান ডাইনামিক্স একটু মডিফাই করতে হবে। ওর ফলে তুমি যেগুলো জানো, the beautiful laws that you actually learn are not true in large scales. কিন্তু সেটা আমাদের মরে যাওয়া ভালো। হ্যাঁ, it's a better আমরা বুঝতে না পড়ি। হ্যাঁ, আচ্ছা তাহলে কি হলো, তাহলে আমরা কি জানি এবং এই জানার ভিত্তিতে আমরা কি বলতে পারি। এই 13.7 বিলিয়ন বছর কিন্তু আমাদের আজকে। এরপরে কি হবে যদি এক্সেলারেশন সত্যি হয়, যদি ডার্ক ম্যাটার থাকে, যদি ডার্ক এনার্জি থাকে, তাহলে এই যে এরকম হবে। হ্যাঁ, 100 বিলিয়ন ইয়ার্সে আমার এখানে 4টা ছবি আছে, এটা পরিষ্কার দেখা যায়। এখন এরকম দেখা যায়। একটু সৌরজগতের একটু বাইরে গ্রহে গেলে তুমি এরকম একটা ছবি দেখবে, এই যে গ্যালাক্সির ছবি, ওই যে নাও গ্যালাক্সির ছবি ও তারাটার অনেক কিছু আছে। 5 বিলিয়ন বছর পরে একটা সুপার গ্যালাক্সির মতো ছবি দেখবা, তার কারণে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি এক হয়ে যাবে, মার্চ করবে তারা। একটা হ্যাঁ, পুরো বিশ্ব এক্সিলারেট করতেছে, এরা মানে মার্চ করতেছে। হ্যাঁ, তো এরকম করে তখন এরকম একটা, যদি ওই যে সূর্যটা বোধহয় রেড জায়ান্টের বেশি হয়ে যাবে, এরকম একটা বাইরের দিকের গ্রহে, হ্যাঁ, আমাদের আকাশটা তখন রাতের আকাশ খুব উজ্জ্বল হবে। বই থাকবে কিনা জানি না, তখন থাকলে ক্লাস টেস্ট হবে কিনা, মানে খুব ভবিষ্যতে, মানে 1000 বছর পর ক্লাস টেস্ট হবে না, তখন নতুন, এটা সত্যি। তাও থাকবে কিনা, তখন কি হবে না, তবে ক্লাস টেস্ট থাকবে না, এটা নিশ্চিত। ততদিনে এত বিবর্তিত হয়ে যাবে যে তাকানো মাত্র বুঝে ফেলবো যে পারবে কি পারবে না। হ্যাঁ, আর তুমিও তাকানো মাত্র বুঝে ফেলবো আজকে হবে কি হবে না। হ্যাঁ, মানে এত উন্নত হয়ে যাবো না আমরা, মানে সভ্যতা মানে কল্পনাতীত। হ্যাঁ, 200 বছর পরে পিল হলে না হলে তো আনবো কি, বাঁচুন নাকি, তারপরে বলা যায় না কি করে না করে। যাই হোক, 5 বিলিয়ন ইয়ার্স এরকম, 100 billion years, successor of the Milky Way is a ball-like super galaxy. Successor of the Milky Way and the Andromeda মিলেমিশে এবং তুমি দেখো যে আশপাশে কিন্তু আর কিছু দেখা যাচ্ছে, তার কারণে যে এক্সেলারেশন হচ্ছে, তো সেটার ফলে তোমার দিগন্ত খুব কালো হয়ে যাবে। এখন যেমন তারা ফারা দেখতে পারো, তখন কিন্তু তারা দেখতে পারো। সো তুমি মানে তুমি যদি এই সময় এবং ওই সময়ের মাঝামাঝি তুমি থাকো, তো তুমি জানবাই না যে বিগ ব্যাং হয়েছে, তার কারণ তোমার কোনো লাইট সোর্স নাই।
সব এত দূরে চলে গেছে তুমি কোনো লাইটই পাও না, লাইট না পেলে তুমি কোনো তথ্যই পাও না, পেলে তোমার কোনো মানে নলেজ, যদি না কেউ এই সব লিখিটিকে সব যদি সোর্স লিখিত জ্ঞান যদি তোমার কাছে না পৌঁছায়, তুমি তারা দূরবীন দিয়ে তুমি কিছুই পাও না। সো কে জানি বলছে, একজন বলছে, হ্যাঁ লরেন্স ক্রাস খুব সম্ভবত, উই আর লিভিং ইন দ্য মোস্ট ইন্টারেস্টিং অফ টাইমস। এটা খুব ইন্টারেস্টিং টাইম মহাবিশ্বকে বোঝার এবং জানার, কারণ এর বেশি পরে হলে কি হবে মানে কিছুই দেখা যাবে না, খুব দূরে সরে যাবে, আলো নাই, আলো না হলে তো তুমি কোনো তথ্যই নেই, তুমি কিছুই জানো না, কি হচ্ছে না না হচ্ছে কে জানে। হ্যাঁ, আর খুব বেশি আগে হইলে তুমি হইতে না সন্দেহ, সূর্য তখন ছোট থাকতো। উই আর লিভিং ইন দ্য বেস্ট পসিবল টাইমস মহাবিশ্বকে জানার। ফলে মানে ইট টার্নস আউট যে মানে স্টাডিং ইন বুয়েট ইজ নট দ্যাট ব্যাড। তো আরো 100 ট্রিলিয়ন বছর পরে অধিকাংশ তারা সব নেগেটিভে যাবে এবং ওই যে ওই লাইন থাকবে। বর্ণনা সেটা থাকবে কিনা হু নোস, তাই না? এত বছর পরে কি আর বর্ণনা সেন উইল বি টানেলিং টু সামথিং এলস। হ্যাঁ, টানেলিং সত্যি হবে, সব টানেলিং ফানেলিং হয়ে যাবে। কাজে তখন এই এলিয়টের পোয়েট্রির মতো বলতে হয় যে মানে this is the way the world ends, not with a bang but a whimper. কোপানি দীর্ঘশ্বাসের মধ্যে একটা সব শেষ, এরকম আর কি। মানে হ্যাঁ, মানে all lights will go down, all energy sources are gone, the nearest stars are either মানে ইয়ে হয়ে গেছে, মার্চ হয়ে ব্ল্যাক হোল হয়ে ডিকে হয়ে গেছে, আর দূরের তারারা এত দূরে চলে গেছে যে তুমি দেখতেও পাবো না, এরকম একটা। তাহলে কি আমরা বলবো যে এন্ড অফ কসমোলজি? তাহলে মহাবিশ্ব এই যে এত কসমোলজি করলো, এগুলো কি তাহলে হাও? হ্যাঁ, এটা ওয়েল আমরা যত সময় যাচ্ছে তত এত ইন্টারেস্টিং সব তথ্য পাচ্ছি, মানে এইটা বোধহয় হবে না, এন্ড অফ কসমোলজি বোধহয় হবে না। হ্যাঁ, মানে 8-10 বছর পর এখানে এই বিষয়ে যে বক্তৃতা দেবে সেটা আরো ইন্টারেস্টিং হবে। দেখা যাবে যে আমরা উই আর লিভিং ইন দি মোস্ট ইন্টারেস্টিং টাইম, in the most interesting university, in the most interesting country, which would মানে sound like almost impossible. অসম্ভব একটা কাহিনী, কিন্তু সবচেয়ে দারুণ, সবচেয়ে কিছু। So probably the end of cosmology এটা ঠিক বলা যায় না, কারণ নতুন নতুন টেকনোলজি আসবে, নতুন নতুন তথ্য, মানে আমার সাধারণ প্রবলেমগুলো সলভ করা এখন অনেক বাকি। পৃথিবীতে ওই যে এক্সটিংশন থেকে বেঁচে থাকা একটা চ্যালেঞ্জ, এখানে অনেকগুলো ডেভেলপমেন্টের চিন্তা চেতনার ব্যাপার আছে, দূর গ্রহে, মঙ্গল গ্রহে বা এদিকে স্পেসে যাওয়ার এখনো অনেক কিছু বাকি আছে। ফলে মানে আফটার 100 ট্রিলিয়ন ইয়ার্স এন্ড অফ কসমোলজি, মানে কসমোলজি আর কইরা লাভ কি, এটা বোধহয় মনে হয় না এটা হবে। তাহলে এখন এই যে সেই পেপারটা রিভিউজ অফ মডার্ন ফিজিক্স 1979, টাইম উইদাউট এন্ড, ফিজিক্স এন্ড বায়োলজি। তাহলে ধীমান সত্তার কি হবে? বুদ্ধিমান বুদ্ধিমত্তা। হ্যাঁ, মানুষ থাকবে, মানুষ কোথায় কি, আমরা তো এখন মানে মহাজাগতিক চিন্তা করতেছি। হ্যাঁ, এখন আর এই তুমি মানুষ না আমি মানুষ এটা তো চিন্তা না, তুমি বুদ্ধি 1 আমি বুদ্ধি 2, লেট আস হ্যাভ ফান। হ্যাঁ, ওটা মানে তখন তো আর ওইসব প্রেম না, তখন তো মানে কসমোলজিক্যাল প্রেম, মানে কি বুঝতে পারছে না। হ্যাঁ, ধীমান জগতার ভবিষ্যৎ, হ্যাঁ এটা যে কি হবে, হ্যাঁ ভেরি ইন্টারেস্টিং। এটা ওই যে ফ্রিম্যান ডাইসন দেখাইছে, মানে এটা এখানে যে ছবিটি, এটা একটা গুহার ছবি, খুব প্রিমিটিভ মানুষের কিছু আঁকা ছবি। and this primitive man who drew this picture, হ্যাঁ যারা এই ছবিটা আঁকছে তারা এইটা তারা মানে 1000 বছরের এই ছবিটা আঁকছে এবং তারাই এখন দেখতেছে যে মানে মহাবিশ্বের কিন্তু ডিফারেন্ট রূপ। ওরা যারা ছবিটা আঁকছিল তাদের কাছে শুধু রাতের তারা ছিল, দূরে আকাশে জলজল করতেছে, the only night entertainment they had। যখন এই মানুষগুলো যখন এখানে যাচ্ছে এখন, তার কাছে মানে মহাবিশ্ব একটা অন্য রূপে দেখা দিচ্ছে, তাদের কাছে মহাবিশ্ব is more meaningful than who drew these pictures, because now he has more information, he has more knowledge, এবং তখন সে তার ভবিষ্যতে চিন্তিত। ও যে এঁকেছে ওর ভবিষ্যৎ নিয়ে সে চিন্তিত ছিল না, সে কালকে আমি একটা ম্যামথ মারতে পারি কিনা এটাই যথেষ্ট। ম্যামথ ওই যে আইস এজ কার্টুনে ম্যামথ একটা মারতে পারলে, বা যে কি জাগুয়ার যিনি ছিল না, স্যাবরটুথ জাগুয়ার,
স্যাপার টুথ, আইসিস কার্টুন দেখো না, ওইসব বাঘ ছিল। টিয়াগো, হ্যাঁ মানে ওটা তো না, মানে ওই স্যাপার টুথ, স্যাপার টুথ মানে এরকম বিরাট ভয়ঙ্কর বাঘ। এর হাত থেকে যে বেঁচে থাকবে কিনা, ভালুক ছিল প্রচুর তুষার যুগে, ভালুকের আক্রমণ থেকে সে বেঁচে থাকবে কিনা, এটাই তার চিন্তার বিষয় ছিল। এখন তার চিন্তার বিষয় কমপ্লিটলি ডিফারেন্ট। সে এখন ভাবতেছে বুদ্ধিমান সত্তা, মানুষও না, বুদ্ধিমান সত্তা বাঁচবে কিনা। সে পেপার লিখতেছে, টাইম উইদাউট এন্ড, হোয়াট উড হ্যাপেন। হ্যাঁ, যে তখন মানে কিভাবে কি হবে। এন্ড ইট ক্যান বি শোন যে তুমি যদি খুব বেশি বুদ্ধিমান না হও, তেলাপোকা টাইপের বুদ্ধি, হ্যাঁ, কিন্তু খুব বেশি চিন্তিত না হয়ে অনেকদিন শীত নিদ্রায় থাকা, ফাইনাইট এনার্জি খরচ করে তুমি বেঁচে থাকতে পারো। উইথ ফাইনাইট কম্পিটিশন, রিডিউসড কম্পিটিশন। কম্পিটিশন মানে কি? চিন্তা। চিন্তা মানেই কম্পিটিশন, চিন্তা মানেই এন্ট্রপি নষ্ট, মানে এন্ট্রপি বেড়ে যাবে আর কি। হ্যাঁ, তুমি কম চিন্তা করে, লিমিটেড ইয়ে করে, লিমিটেড চিন্তা করে, দীর্ঘ শীত নিদ্রা করে তুমি কাটাই দিতে পারো। এবং সেটা ফ্রিম্যান ডাইসন বা লরেন্স ক্রাউসের এই বইগুলোতে আমরা দেখি যে তাদের যে পেপারগুলো, ইট ক্যান বি শোন যে ফাইনাইট ক্যালকুলেশন করে, ফাইনাইট কম্পিটিশন করে করে এইভাবে কাটিয়ে দেওয়া যায় অনেক দিন, অনেক 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 দিন। সো ধীমান সত্তার ভবিষ্যৎ মানে ধীমান মানে কি? বুদ্ধিমান সত্তা। বুদ্ধি টুদ্ধি একেবারে শূন্য হয়ে যাবে তা বোধহয় হবে না। There is a way out. And probably there are more surprises. 50 years from now you will learn more surprises than we actually know now. তখন এখনই যেটা যতটুকু বোঝা গেল তাতে দেখা যাচ্ছে যে বুদ্ধিমত্তা কিছুটা খুব লিমিটেড সেন্সে। মানে তুমি যদি এরকম অবস্থায় খুব বুদ্ধি চাওয়াচ্ছ, এরকম হবে না, কারণ তোমার শক্তি উৎস থাকবে না। ওই যে এন্ট্রপি বাড়তে থাকবে, তো তোমার তারা নিভে যাচ্ছে, শক্তি, তোমার তো শক্তি লাগবে, কম্পিটিশন করতে শক্তি লাগে, চিন্তা করতে শক্তি লাগে। তুমি 3 দিন না খেয়ে বসে দেখো, দেখো না রোজার টাইমে একটু কমে যায় শক্তি, আর ভালো লাগে না চিন্তা করতে। হ্যাঁ, চিন্তা কিন্তু একটু কমে, চিন্তায় শক্তি খরচ হয়, চিন্তায় কমায় দিতে হবে। তার মানে এই না যে তুমি ক্লাস টেস্টে লিখবে স্যার কইছে চিন্তা করতে কম বসতে, আমার এই না যে কম বেশি খরচ হইতেছে। হাউ কাম ইউ আর আস্কিং মি দিস টাফ কোশ্চেন? বিকজ a lot of competition, I will not do it. হ্যাঁ, কিন্তু মানে খুব দূর ইয়েতে গেলে এরকম একটা সম্ভাবনা আছে যে বুদ্ধিমত্তা টিকে থাকবে। তবে এখানে যে ইয়ে হয় যে are we living in a fluctuation, thermal fluctuation? আমরা কি কোন একটা থার্মাল ফ্লাকচুয়েশনে বাস করতেছি? বোলজম্যান ব্রেইনের মতো, বোলসম্যান ব্রেইন বলে এগুলোকে, যে তুমি যদি পর্যাপ্ত দীর্ঘকাল একটা থার্মাল ইকুইলিব্রিয়াম থাকে, আফটার লং টাইম দেয়ার উইল বি সাম ডিস্টারবেন্স, ভেরি শর্ট ডিস্টারবেন্স, মানে ইকুইলিব্রিয়ামটা ভেঙে যায়, নন ইকুইলিব্রিয়াম হয়, আবার ইকুইলিব্রিয়ামে চলে আসে। কিন্তু ওই সামান্য ফ্লাকচুয়েশনে ইট ইজ পসিবল টু হ্যাভ এ, মানে ইট ক্যান হ্যাভ এ মানে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্ট ব্রেইন ফর এ ভেরি শর্ট টাইম। কসমস, মহাজগৎ একদম কালো হয়ে গেছে, সব থার্মাল ইকুইলিব্রিয়াম, কিন্তু অনেক দীর্ঘকাল পর, which is known as Poincare recurrent time, which is proportional to the exponential of the entropy, which is a huge number, e to the power 10 to the power 120, এরকম সময় পর একটা থার্মাল ফ্লাকচুয়েশন হতে পারে, এরকম সময় পর। এটা তাপীয় সিস্টেমের একটা ধর্ম বলা যায়, যে এরকম হতে পারে। এবং কিন্তু সেটাও খুব কম সময়ের জন্য। তুমি যদি ওরকম কম্পিটিশন যদি সিমুলেশন করো, দেখা যায় অনেক সময় পর অনেকগুলো কণা হঠাৎ আবার জড়ো হলো, আবার কিছুক্ষণ থেকে আবার তারা, খুব কম সময়ের জন্য ফ্লাকচুয়েশন যেটাকে বলে। এরকম ফ্লাকচুয়েশন কিন্তু হতে পারে, ইউ মে নেভার নো, যে পর্যাপ্ত দীর্ঘকাল পর দেখা গেল হঠাৎ আবার কিছু মানে কণা জড়ো হলো, ফ্লাকচুয়েশন, ওই ইকুইলিব্রিয়াম থেকে দূরে চলে গেল সিস্টেমে, আবার নক্ষত্র সৃষ্টি হলো, কিছু বুদ্ধিমত্তা সৃষ্টি, আবার এরকমই চলতে থাকলো। That is also a possibility. That is called scenario Boltzmann brain. এই ধরনের বুদ্ধিমত্তাগুলো খুব নিঃসঙ্গ হবে, যদি হয়, যদি এই তাত্ত্বিক, এটা টু মাচ থিওরি গেল আর কি, কিন্তু সেটা নিঃসঙ্গ হবে। নিঃসঙ্গ বুদ্ধিমত্তা থেকে বইটা নিচে থাকা